আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা। সো আমাদের আজকের আলোচনায় আমরা ফ্রেজেস ইন ডিটেল নিয়ে কথা বলবো। আজকের পুরো ক্লাসটা করার পর ইনশাআল্লাহ কখনোই আপনার আর অন্তত ফ্রেজ নিয়ে সমস্যা হবে না। ফ্রেজ নিয়ে আপনি অনেক কিছু জানতে পারবেন ইনশাআল্লাহ। এবং আজকের ক্লাসের পরে আপনাকে ফ্রেজে যদি কেউ আটকাতে চায় তো তাকে আসলে অনেক স্টাডি করতে হবে। হ্যাঁ, আশা করি ইনশাআল্লাহ আমাদের পুরো ক্লাসটা মনোযোগ সহকারে দেখলে আপনাকে ফ্রেজে অন্তত আটকানোর সুযোগ কারো নেই। তাহলে আসেন আমরা ফ্রেজের আলোচনায় চলে যাচ্ছি। সো আমরা একদম শুরুতে চলে যাই। দেখেন, ফ্রেজ হলো এমন একগুচ্ছ ওয়ার্ডস, আমরা ডেফিনেশন অফ ফ্রেজ, একটা ফ্রেজের যে ডেফিনেশন সেটা আমরা দেখতেছি আর কি। তো ফ্রেজ হলো এমন একগুচ্ছ ওয়ার্ড, ফ্রেজ মানে হচ্ছে এমন একগুচ্ছ ওয়ার্ড যেখানে সাবজেক্ট ও ফাইনাইট ভার্ব একসাথে থাকে না। তাহলে ফ্রেজ হচ্ছে এমন একগুচ্ছ ওয়ার্ড যেখানে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব একসাথে থাকে না। একসাথে থাকে না বলতে কি? একসাথে থাকে না বলতে বোঝানো হচ্ছে যে এরা একই আন্ডারলাইনের মধ্যে থাকে না, যেখানে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব একসাথে থাকে না এবং যেই শব্দগুচ্ছটা পার্টস অফ স্পিচের একটা মাত্র ইউনিট হিসেবে কাজ করে। এটা আমরা একটু মাথায় রাখবো। তাহলে আপনাকে যদি কেউ প্রশ্ন করে যে ভাইয়া ফ্রেজ কি, আপনি বলবেন ফ্রেজ মানে একগুচ্ছ ওয়ার্ড যেখানে শুধু সাবজেক্ট থাকলে সমস্যা নাই, শুধু ফাইনাইট ভার্ব থাকলেও সমস্যা নাই, তবে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব একসাথে থাকা যাবে না। যদি দুটো জিনিস একসাথে থাকে তাহলে সেটাকে ফ্রেজ বলা যাবে না, ক্লজ হয়ে যাবে। ওকে ডিয়ার? তো আসেন আমি একটা এক্সাম্পল দিই, আপনারা দেখে বলেন এটা ফ্রেজ কিনা। ধরেন আমি লিখলাম দ্য টল বয়, লম্বা ছেলেটা, উইল হেল্প দ্য villagers. The tall boy will help the villagers. লম্বা ছেলেটা গ্রামবাসীদেরকে সহায়তা করবে। সো আমি আপনাদের জন্য এখানে আন্ডারলাইন করছি, আমি লিখলাম দ্য টল বয়, এরপরে আমি দিচ্ছি এখানে উইল হেল্প এবং তারপরে আমি আন্ডারলাইন করে দিচ্ছি এবং এরপরে আমি আন্ডারলাইন করে দিলাম দ্য ভিলেজার্স। এই তিনটা অংশ, এই যে তিনটা আলাদা আলাদা আন্ডারলাইন করা যে অংশগুলো, এই আলাদা আলাদা করা তিনটা আন্ডারলাইন করা অংশ অর্থাৎ দ্য টল বয়, উইল হেল্প, দ্য ভিলেজার্স, এই তিনটা আন্ডারলাইনকৃত অংশকে আপনাদের কাছে তিনটা ফ্রেজ মনে হয় নাকি মনে হয় না? ইয়েস অর নো, কুইকলি কমেন্ট করেন। দ্য টল বয় একটা ফ্রেজ কিনা, উইল হেল্প একটা ফ্রেজ কিনা এবং দ্য ভিলেজার্স এটা একটা ফ্রেজ কিনা, কুইকলি আমাকে একটু কমেন্ট করে জানান। হ্যাঁ, আচ্ছা, কেউ লিখছেন ইয়েস। তো দেখেন, আমরা বলেছিলাম ফ্রেজ হতে গেলে একগুচ্ছ ওয়ার্ড হতে হয়, একগুচ্ছ মানে কমপক্ষে দুইটা। তাহলে আমরা দেখি এখানে দা টল বয়, দুইটা না, এখানে তিনটা ওয়ার্ড আছে, তার মানে একগুচ্ছ ওয়ার্ড আছে। এবার আমরা যেটা বলেছিলাম যে ফ্রেজ যদি হয় সেখানে একগুচ্ছ ওয়ার্ড হবে এবং সাবজেক্ট ও ফাইনাইট ভার্ব একসাথে থাকা যাবে না। আপনি এতটুকু অংশকে সাবজেক্ট বলতে পারেন, এই অংশটাতে কোনো ফাইনাইট ভার্ব নাই। সো আপনি দেখতে পাচ্ছেন যে এইটা ডেফিনেটলি একটা ফ্রেজ। এখন বলতে পারেন ভাইয়া এখানে তো সাবজেক্ট আছে, আপনি না বলছেন সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব একসাথে থাকা যাবে না? এখানে তো একসাথে নাই, আন্ডারলাইন করা অংশ দেখতে হবে আপনাকে। হ্যাঁ, ফ্রেজ শনাক্ত করার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গাটা সেটা হচ্ছে আন্ডারলাইন। আপনি আন্ডারলাইনকৃত অংশের মধ্যে একসাথে সাবজেক্ট আর ফাইনাইট ভার্ব পাচ্ছেন না, সাবজেক্ট আছে ফাইনাইট ভার্ব নাই, সো এই শব্দগুচ্ছটা একটা ফ্রেজ। একইভাবে দেখেন উইল হেল্প, এখানে আমরা দেখতে পাচ্ছি একগুচ্ছ ওয়ার্ড আছে, একগুচ্ছ মানে কমপক্ষে দুইটা। এই উইল হেল্প, এই যে আঁকা বাঁকা আন্ডারলাইন করা যে অংশটা, এতটুকু অংশে আমরা কোনো সাবজেক্ট দেখতে পাচ্ছি না, আমরা এই জায়গাটাতে কোনো সাবজেক্ট দেখতে পাচ্ছি না। তাহলে আমরা বলেছি একগুচ্ছ ওয়ার্ড, সেখানে যদি সাবজেক্ট আর ফাইনাইট ভার্ব একসাথে না থাকে সেইটা একটা ফ্রেজ। তো দেখেন এখানে কিন্তু ফাইনাইট ভার্ব আছে। আমি আপনাদের সাথে কয়েকটা ক্লাস আগেই ফাইনাইট ভার্ব ইন ডিটেল আলোচনা করেছিলাম, সেখানে আপনাদেরকে আমি বলেছিলাম যে যেই ভার্ব দেখে টেন্স চেনা যায় সেটা ফাইনাইট, না চিনলে নন ফাইনাইট। উইল হেল্প দেখে ফিউচার টেন্স চেনা যাচ্ছে, সো উইল হেল্প এই দুটো মিলে একসাথে এটা ফাইনাইট ভার্ব। তো দেখেন বাবা এখানে ফাইনাইট ভার্ব আছে ঠিকই, উইল হেল্প শুধু এতটুকু জায়গা দেখবেন, এর বাইরে দেখলে এটা আপনার সমস্যা বাবা, আমার না। কারণ আমি বলেছি যে ফ্রেজ শনাক্ত করার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আন্ডারলাইন, আপনাকে আন্ডারলাইনটা মনোযোগ সহকারে দেখতে হবে। তাহলে এখানে একগুচ্ছ ওয়ার্ড আছে, সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব একসাথে নাই, সো এটাও একটা ফ্রেজ। এইবার দেখেন দ্য ভিলেজার্স, এখানেও একগুচ্ছ ওয়ার্ড আছে, এতটুকু অংশে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব নেই, সো এই অংশটাকেও আপনি বলবেন এইটাও একটা ফ্রেজ। ওকে, আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। প্লিজ বোঝা গেছে কিনা আমাকে একটু কমেন্ট করেন তো। তাহলে দেখেন আমরা যখন একগুচ্ছ ওয়ার্ড
একসাথে দেখব, সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব একসাথে থাকবে না, সেই অংশটাকে আমরা ফ্রেজ বলবো। ওকে, আচ্ছা এইবার আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটা কথা আমাদের বলতে হবে, একটা জিনিস লিখতে হবে। সেটা হলো দেখেন, যখনই আমরা কোনো ফ্রেজ নিয়ে কথা বলবো, এইখানে আমাদেরকে খুব গুরুত্ব সহকারে একটা বিষয় মাথায় রাখতে হবে, তা হলো ফ্রেজ চেনার ক্ষেত্রে বা শনাক্তকরণের ক্ষেত্রে, ফ্রেজ চেনার ক্ষেত্রে আন্ডারলাইন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাহলে ফ্রেজ শনাক্ত করার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকাটা কার? আন্ডারলাইনের। প্রশ্ন করতে পারেন কেন? এই যে আমি সেই কেনটা লিখে দিচ্ছি। কারণ আন্ডারলাইনটি একটু কম বা বেশি লিখলে, অথবা এভাবে বলতে পারি আন্ডারলাইনটি একটু আগে বা পরে লিখলে ফ্রেজটি পরিবর্তিত হয়ে যেতে পারে, মানে হবে এরকম বলছি না, হয়ে যেতে পারে। এখন আপনার মাথায় একটা প্রশ্ন আসতে পারে যে ভাই, আন্ডারলাইনের সাথে ফ্রেজের কি অনেক সম্পর্ক? আসেন এটা আমি আপনাদেরকে হাতে কলমে দেখাই। ঠিক আছে, হাতে কলমে একটু দেখায় দেই, তাইলে বুঝতে পারবেন যে ফ্রেজ চেনার ক্ষেত্রে আন্ডারলাইনের ভূমিকাটা কত গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আসেন আপনাদেরকে আমি একটু দেখায় দেই। আচ্ছা, আমি আপনাদের জন্য এখানে একটা বাক্য লিখে রেখেছি, দেখেন বাক্যটা হলো দ্য ইয়াং ম্যান অন দ্য টপ অফ দ্য লিস্ট ইন মাই হ্যান্ড। তাহলে বাংলা হলো, আমার হাতের লিস্টের সবচেয়ে উপরের ইয়াং লোকটা বা কচি লোকটা হলেন দ্য বেস্ট শেফ অফ আওয়ার হোল এরিয়া, আমাদের পুরো এলাকার মধ্যে সবচেয়ে ভালো রাঁধুনি। আপনারা জাস্ট একটু খেয়াল করেন তো বাবা, এইখানে আন্ডারলাইন শুরু হয়েছে কোন জায়গা থেকে? দা থেকে। আন্ডারলাইনটা শেষ হয়েছে কোন জায়গায়? হ্যান্ডে গিয়ে। কেউ যদি প্রশ্ন করে এটা কি ফ্রেজ, আপনাকে বলতে হবে নাউন ফ্রেজ। আপনি এটাকে কেন নাউন ফ্রেজ বলবেন এটা আমি একটু পরে ব্যাখ্যা করব, কিন্তু আন্ডারলাইন যে কত বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটা আপনি এখন হারে হারে টের পাবেন। এই যে দেখেন, আন্ডারলাইন দা থেকে হ্যান্ড পর্যন্ত, কিন্তু 2 নাম্বার প্রশ্নটাতে দেখেন আমি এবার দায়ের পরে দায়ের নিচ থেকে আন্ডারলাইন মুছে দিয়েছি। এবার ইয়াং থেকে হ্যান্ড পর্যন্ত যখন আন্ডারলাইন থাকতেছে তবুও এটা নাউন ফ্রেজ। এবার 3 নং প্রশ্নে আসেন, এইবার যখন ম্যান থেকে আন্ডারলাইন শুরু হয়ে হ্যান্ডে শেষ হচ্ছে তবুও এটা নাউন ফ্রেজ। কিন্তু যখন 4 নাম্বার প্রশ্নে চলে আসছি, এবার আন্ডারলাইনটা শুরু হয়েছে অন থেকে হ্যান্ড পর্যন্ত। ইন্টারেস্টিং বিষয় হলো এইবার এটা হয়ে গেছে বাবা অ্যাডজেক্টিভ ফ্রেজ। এবার এটা কি ফ্রেজ? অ্যাডজেক্টিভ ফ্রেজ। এবার চলে আসেন 5 নং প্রশ্নে, এইবার দেখেন আন্ডারলাইন শুরু হয়েছে অন দিয়ে, এখানে আবার শেষ করেছি আমরা ইন দিয়ে, এখন এটার নাম আবার প্রেপোজিশনাল ফ্রেজ। তার মানে দেখেন, আমি কিন্তু বারবার যেই কথাটা বলি, আন্ডারলাইন রিয়েলি ম্যাটার্স ইন কেস অফ আইডেন্টিফাইং আ ফ্রেজ। একটা ফ্রেজ শনাক্ত করার ক্ষেত্রে সবচেয়ে বেশি যেটা ম্যাটার করে, সবচেয়ে বেশি যেটা গুরুত্ব বহন করে, সেটা হচ্ছে আন্ডারলাইন। আবার দেখেন, আমরা যদি 6 নং প্রশ্নে চলে যাই, এবার অনের পরে দা দিয়ে শুরু হয়েছে, হ্যান্ড দিয়ে শেষ হয়েছে, আবার নাউন ফ্রেজ। 7 নম্বরে আসেন, এইবার দা দিয়ে লিস্ট পর্যন্ত শুরু হয়েছে, এখন এটা নাউন ফ্রেজ। এবার 8 নম্বরে চলে আসেন, দেখেন এবার টপ থেকে লিস্ট পর্যন্ত স্টিল এটা নাউন ফ্রেজ। আবার আমরা যখন 9 নম্বরে চলে আসছি, অফ থেকে মাই হ্যান্ড পর্যন্ত, এখন আবার এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। এই যে দেখেন, তার মানে আমরা কি বুঝতে পারছি? আন্ডারলাইনরে একটু এদিক সেদিক করছেন মানে ফ্রেজের কেল্লাফতে, ফ্রেজের কাজ ছাড়া। ঠিক আছে, সো আমরা যে বিষয়টা মাথায় অ্যাজ ওয়েল অ্যাজ খাতায় রাখবো বাবা, তাহলে আন্ডারলাইনটা আমাদের মনোযোগ সহকারে দেখতে হবে। যদি আন্ডারলাইনটা ভালোভাবে খেয়াল করেন, তাইলে আপনার অন্তত আর এই ফ্রেজ শনাক্তকরণ নিয়ে জীবনেও সমস্যা হবে না। তো এই বিষয়টা মাথায় রেখে আসেন আমরা সামনের দিকে যাচ্ছি। তাহলে আশা করি আন্ডারলাইন কিভাবে ফ্রেজ শনাক্ত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এ নিয়ে আমার আপনাদেরকে আর খুব বেশি কথা বলতে হচ্ছে না। আমরা এখন ধাপে ধাপে গিয়ে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো।
তাহলে আমি যেটা বললাম যে ফ্রেজ শনাক্ত করার ক্ষেত্রে চেনার ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে আন্ডারলাইন। এইবার আসেন আমরা চিনে ফেললাম যে একগুচ্ছ ওয়ার্ড সাবজেক্ট আর ফাইনাইট ভার্ব যখন একসাথে থাকে না সেই গুচ্ছটাকে আমরা ফ্রেজ বলি। এইবার ফ্রেজগুলোকে মূলত 7 ভাগে ভাগ করতে হবে। ফ্রেজগুলোকে মূলত 7 ভাগে ভাগ করতে হবে। পার্টস অফ স্পিচ 8 প্রকার, বাট ফ্রেজ হলো 7 প্রকার। এখানে একটা জিনিসটা আমরা বাদ দিয়েছি, তা হলো প্রোনাউন। প্রোনাউন ছাড়া বাকি যে পার্টস অফ স্পিচগুলো আছে ফ্রেজ হচ্ছে তত রকমের বা তত প্রকারের হয়। তাহলে কি ফ্রেজ? নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, ভার্ব ফ্রেজ, অ্যাডভার্ব ফ্রেজ, প্রেপোজিশন বা প্রেপোজিশনাল ফ্রেজ, কনজাংশন ফ্রেজ, ইন্টারজেকশন ফ্রেজ। সো এই হলো গিয়ে ফ্রেজ। অবশ্য আপনাদেরকে অনেক সময় বলবে আরো 2 রকমের ফ্রেজ আছে। একটা বলবে ইনফিনিটিভ ফ্রেজ, অনেকেই বলবে ইনফিনিটিভ ফ্রেজ, এবং 9 নম্বরে গিয়ে বলবে পার্টিসিপল ফ্রেজ। তো ইন্টারেস্টিং ফ্রেজ হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ। আপনি যতই বলেন এই ইনফিনিটিভ ফ্রেজটা হয় নাউন হবে, না হলে অ্যাডজেক্টিভ হবে, আর না হলে অ্যাডভার্ব হবে। অর্থাৎ ইনফিনিটিভ ফ্রেজকে এই তিনটার একটা হতে হয়, সেটা নাউন হয় অথবা অ্যাডজেক্টিভ হয় অথবা অ্যাডভার্ব হয়। তার মানে ইনফিনিটিভ ফ্রেজ কিন্তু মূলত নাউন, অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব। পার্টিসিপল ফ্রেজ মানেই হলো সেটা অ্যাডজেক্টিভের কাজ করবে। তাহলে কি ফ্রেজ এটা? অ্যাডজেক্টিভ ফ্রেজ। ওকে, হ্যাঁ, আরেকজন তো বলতেছে 12 প্রকার। না, এখানে 12 প্রকারের কিছু নাই ভাই, এই হলো গিয়ে ঘটনা আর কি। ওকে, এই হচ্ছে গিয়ে টোটাল আমাদের ফ্রেজের যে প্রকারভেদটা। তাহলে আমরা এখন প্রথম যেই ফ্রেজটা নিয়ে কথা বলবো সেটা হলো নাউন ফ্রেজ। এখন আমরা নাউন ফ্রেজে চলে যাচ্ছি। তাহলে আসেন প্রথমে আমরা জেনে নিই নাউন ফ্রেজ কাকে বলে। সংজ্ঞাটা চমৎকার, হ্যাঁ, সংজ্ঞাটা খুব চমৎকার। অনেকের হয়তো খারাপ লাগতে পারে যে ভাই এত সহজ সংজ্ঞা কেন, আমি আর খেলবো না। হ্যাঁ, নাউন ফ্রেজ। নাউন ফ্রেজ কাকে বলে? খুব সহজ, আপনি মাথায় রাখবেন, যে ফ্রেজ কোনো সেন্টেন্সে নাউনের কাজ করে তাকে নাউন ফ্রেজ বলে। যে ফ্রেজ কোনো সেন্টেন্সে নাউনের কাজ করে তাকে নাউন ফ্রেজ বলে। এখন বিপদটা হবে তার জন্য যিনি কোনো সেন্টেন্সে নাউনের যে কি কাজ এইটাই যে জানে না, তার পক্ষে তো ফ্রেজ শনাক্ত করা সম্ভব না। তাহলে কেউ যদি আপনাকে বলে যে ভাইয়া ফ্রেজ কাকে বলে, বা সরি নাউন ফ্রেজ কাকে বলে, আপনি বলবেন যে নাউনের কাজ করে যেই ফ্রেজ সেটাই হলো নাউন ফ্রেজ। এখন নাউনের কাজ যদি না জানেন তাহলে তো এখানে আকাজ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমরা যেটা মাথায় রাখতে হবে নাউনের কাজটা কি। তো আপনাদের জন্য আমি প্রথমে একটু নাউনের কাজটা দেখাই। একটা নাউনকে আমরা মোট 9টা জায়গায় পাই, এই 9টা জায়গাতে বসাটাই হলো নাউনের কাজ। ওকে, তাহলে নাউনের কাজ বলতে মূলত নাউনের অবস্থান বোঝানো হচ্ছে। এখন আমি আপনাদেরকে 9টা জায়গা দেখাবো, যেই 9টা জায়গাতে নাউন বসে। এই 9টা জায়গায় যদি কখনো কোনো ফ্রেজ বসে যায় তখন আপনি সেই ফ্রেজটাকে নাউন ফ্রেজ বলবেন, কারণ যে ফ্রেজ নাউনের কাজ করে সেটাই তো নাউন ফ্রেজ। এখন আপনি যদি নাউনের কাজ বা অবস্থান না জানেন বিপদে পড়বেন। তো আপনাদের জন্য আমি এইখানে নাউনের কাজ বা অবস্থানগুলো লিখে রেখেছি, ঠিক আছে? আমরা এখন নাউনের কাজ বা অবস্থান দেখতেছি। তো 1 নাম্বার কথা হচ্ছে ভার্বের পূর্বে সাবজেক্ট হিসেবে নাউন বসে। 2 নাম্বার কাজটা হলো ভার্বের পরে অবজেক্ট হিসেবেও নাউন বসে। তাহলে দেখেন আমরা এখানে দেখতে পাচ্ছি সুমাইয়া ফাউন্ড আব্দুল্লাহ। সুমাইয়া আব্দুল্লাহকে ফোন করেছিল। এই যে সুমাইয়া সাবজেক্ট বা নাউন, ফোন হচ্ছে ভার্ব, আব্দুল্লাহ হলো অবজেক্ট বা নাউন। তাহলে এই বাক্যে সুমাইয়া হলো নাউন, আব্দুল্লাহ হলো নাউন, মানে সাবজেক্ট অবজেক্ট। তো দেখেন আমরা দেখতে পাচ্ছি ভার্বের পূর্বে সাবজেক্ট হিসেবে কি বসে? নাউন বসে। ভার্বের পরে অবজেক্ট হিসেবে কি বসে? নাউন বসে। তাই সাবজেক্ট হিসেবে যদি কোনো ফ্রেজকে আপনি পেয়ে যান বলে ফেলবেন এটা নাউন ফ্রেজ। অবজেক্ট হিসেবে যদি কোনো ফ্রেজ পেয়ে যান কি বলবেন? বলবেন এইটাও হচ্ছে নাউন ফ্রেজ। আচ্ছা, এখন এই যে ফোনের পরে আব্দুল্লাহ, এই আব্দুল্লাহ নামটাকে আমরা অবজেক্ট কেন বলছি? আমরা কেন কমপ্লিমেন্ট বললাম না? এটা বুঝতে গেলে ওই যে আপনাদের মনে আছে আমি বলেছিলাম যে ভার্বের পরের অংশটা অবজেক্ট নাকি কমপ্লিমেন্ট বোঝার জন্য ভার্ব বাদ দিয়ে সমান চিহ্ন দিতে হয়। তাহলে আমরা এই জায়গাটাতে লিখলাম সুমাইয়া আর এই জায়গাটাতে লিখলাম আব্দুল্লাহ। এবার আমরা যে কাজটা করব আমরা মাঝখানে একটা সমান চিহ্ন দিয়ে দেখব। তাহলে দেখেন তো আমরা কি বলবো যে সুমাইয়া মানেই হলো আব্দুল্লাহ, আব্দুল্লাহ মানে সুমাইয়া? নো, নেভার। সুমাইয়া মেয়ে মানুষ, আব্দুল্লাহ ছেলে মানুষ, আলাদা আলাদা হলে অবজেক্ট হয়। সো আমরা অবজেক্ট হিসেবে নাউন এবং সাবজেক্ট হিসেবে নাউন পেয়েছি। এখন আমি যদি বাক্যটাকে এইভাবে লিখতাম, সুমাইয়া না লিখে লিখলাম দ্য বিউটিফুল tall girl, the beautiful tall girl, এই যে সুন্দরী লম্বা মেয়েটা। এইবার আমি লিখলাম found,
মাই সান। এবার একটু খেয়াল করেন তো, মাই সান আর দ্য বিউটিফুল টল গার্ল, এই দুটোকে আপনি কোথায় পেয়েছেন? হ্যাঁ, আপনি দ্য বিউটিফুল টল গার্ল এটাকে পেয়েছেন ভার্বের পূর্বে কি হিসেবে? সাবজেক্ট হিসেবে। মাই সান এটাকে আপনি কোথায় পেয়েছেন? ভার্বের পরে কি হিসেবে? অবজেক্ট হিসেবে। এইবার আপনারা আমাকে জাস্ট একটু কমেন্ট করে জানান, দ্য বিউটিফুল টল গার্ল এটাকে আমরা ফ্রেজ বলতে পারি কিনা। আপনারা আমাকে একটু কমেন্ট করে জানান, মাই সান এটাকে আমরা ফ্রেজ বলতে পারি কিনা। কুইকলি বলে ফেলেন তো দেখি, কে কে পারেন? দ্রুত বলতে হবে। এই তো মাশাল্লাহ, মাশাল্লাহ, দেখছেন? জি বলতে পারি অবশ্যই। হ্যাঁ, তাহলে দেখেন আমরা দেখতে পাচ্ছি এখানে 1 2 3 4 একগুচ্ছ ওয়ার্ড আছে, এতটুকু অংশে শুধু সাবজেক্ট আছে, ফাইনাইট ভার্ব নাই। সো এইটা একটা ফ্রেজ। এখন এই ফ্রেজটা কোন পজিশনে বসে? সাবজেক্ট পজিশনে। সাবজেক্ট পজিশনে কি বসে? নাউন বসে, তাই এটা নাউন ফ্রেজ। এবার দেখেন তো মাই সান এটাকে একটা ফ্রেজ বলা যায় কিনা। আমরা জানি ফ্রেজ মানে একগুচ্ছ ওয়ার্ড, এই যে দেখেন এখানে একগুচ্ছ ওয়ার্ড আছে, এতটুকু অংশে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব একসাথে নাই। সো আপনি এই অংশটাকেও বলতেছেন এটা একটা ফ্রেজ। ফ্রেজটা কোথায় বসছে? অবজেক্ট পজিশনে। অবজেক্ট পজিশনে কি বসে? নাউন বসে। তাহলে এই ফ্রেজটা কি? নাউন ফ্রেজ। তার মানে আপনার যদি এগুলো জানা না থাকে, তাহলে আপনার পক্ষে ফ্রেজ জানা সম্ভব না। তো আমি বললাম 9টা জায়গাতে নাউন বসে, 2টো জায়গা আমাদের দেখা শেষ। এই 9টা জায়গাতে যদি কোনো ফ্রেজ বসে সেটাই হলো বাবা নাউন ফ্রেজ। এ তো মাশাআল্লাহ আপনারা বুঝতে পারছেন। এবার আসেন, আমরা জানি যে ভার্বের পরে কমপ্লিমেন্ট অথবা সাবজেক্টিভ কমপ্লিমেন্ট হিসেবেও নাউন বসে। তো আমরা এখানে একটা বাক্য দেখতে পাচ্ছি যে উই আর কার্পেন্টার্স, আমরা কাঠ মিস্ত্রি। এই বাক্যে আমরা কে বাবা? আমরা হচ্ছি কার্পেন্টার্স। কার্পেন্টার্স মানে কাঠমিস্ত্রি। কাঠমিস্ত্রি কারা? আমরা। তাহলে আগেরটা পরেরটা এক না? আগেরটা পরেরটা এক, আগের অংশ পরের অংশ এক হলে তাকে বলা হয় কমপ্লিমেন্ট। এখানে কমপ্লিমেন্ট হিসেবে কি বসছে? নাউন বসছে। আপনারা ডেফিনেটলি জানেন এটাকে কমপ্লিমেন্ট বলা হয়, অথবা কেউ কেউ বলে এটা হলো ভাই সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। কেন সাবজেক্টিভ কমপ্লিমেন্ট? কেন সাবজেক্টিভ কমপ্লিমেন্ট? কারণ আগের অংশ আর পরের অংশ এক। ভার্বের পরের অংশটা যখন সাবজেক্টকে বোঝায় তখন সেই পরের অংশটাকে বলা হয় সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। এক্ষেত্রে যে ভার্বটা থাকে এই ভার্বটাকে আমরা শুধু ভার্ব বলতে পারি, আবার চাইলে আমরা এটাকে শুধু ভার্ব না বইলা আমরা কিন্তু এটাকে বলতে পারি লিঙ্কিং ভার্ব। কি ভার্ব? লিঙ্কিং ভার্ব। তাহলে মাথায় রাখবেন ভার্বের আগের অংশ আর পরের অংশ যখন এক হয়, পরের অংশটাকে তখন বলা হয় কমপ্লিমেন্ট বা সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। কারণ উইটাকেই কার্পেন্টার বোঝানো হচ্ছে, কার্পেন্টারকে উই বোঝানো হচ্ছে, তাই না? তাহলে এই ভার্বটাকে তখন লিঙ্কিং ভার্ব বলা হয়। একটু পরে কিন্তু আমাদের লিঙ্কিং ভার্ব কাজে লাগবে, মাথায় রাখেন। এইবার আমি যদি এইভাবে লিখি, হ্যাঁ, আমি যদি এটাকে এইভাবে লিখি, উই আর স্টুডেন্টস, আমরা স্টুডেন্টস ছাত্রছাত্রী। তাহলে উই, খেয়াল করেন তো উইকে, এই যে সাবজেক্ট, আর এটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। কেন? কারণ আমরা মানে স্টুডেন্টস, স্টুডেন্টস মানেই আমরা। এটা কি বাবা? তাইলে এটা হলো কমপ্লিমেন্ট। এটা একটা কি? এটা একটা নাউন। এখন আমি যদি এখানে এইভাবে লিখতে চাই বা লিখতে যাই যে উই আর দ্য স্টুডেন্টস অফ আনলক ইংলিশ উইথ সুমন, আমরা আনলক ইংলিশ উইথ সুমনের স্টুডেন্টস। তাহলে দেখেন তো আমরা কারা? দ্য স্টুডেন্টস অফ আনলক ইংলিশ উইথ সুমন। আবার আনলক ইংলিশ উইথ সুমনের স্টুডেন্ট কারা? ওই যে উই, আমরা। তার মানে আগের অংশ পরের অংশ সেম। সো এটা একটা কমপ্লিমেন্ট। এবার দেখি আমরা এটাকে একটা ফ্রেজ বলতে পারি কিনা। ফ্রেজ হলে একগুচ্ছ ওয়ার্ড থাকে। এখানে কি একগুচ্ছ ওয়ার্ড আছে? 1 2 3 4 5 6 7 একগুচ্ছ ওয়ার্ড আছে। এতটুকু অংশে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব একসাথে নাই। সো আপনি বলতে পারেন যে ভাইয়া এইটাও একটা ফ্রেজ। কোন জায়গায় বসছে? কমপ্লিমেন্ট জায়গায়। তাহলে আর কথা বলার দরকার নাই, স্ট্রেট বলে ফেলবো আমরা এইটাই নাউন ফ্রেজ। ক্লিয়ার? এই তো মাশাআল্লাহ, ধন্যবাদ, থ্যাংক ইউ। এইবার আসেন 4 নাম্বার। আমরা জানি ডিটারমিনারের পরে একটা ওয়ার্ড থাকলে সাধারণত নাউন হয়, তাই না? তো ডিটারমিনারের পরে যদি একটা ওয়ার্ড পান সেটাকে আপনি নাউন বলবেন। এখন যারা ডিটারমিনার চেনেন না তারা নিজেরাও বিপদে পড়বেন, আমারও বিপদে ফালাইবেন। তো আমি আপনাদের সাথে এর আগেও বলেছিলাম ডিটারমিনার হচ্ছে ভাই সংখ্যা অথবা পরিমাণ। আবার ডিটারমিনার কি? ডিটারমিনার গুলো হচ্ছে আর্টিকেলস। আবার ডিটারমিনার কোনগুলো? ওই যে আমরা পড়েছিলাম পজেসিভ।
আমরা পড়েছিলাম পজেসিভ, এছাড়া আমরা পড়ে আসছি ডেমনস্ট্রেটিভ, এছাড়াও আমরা পড়ে আসছি ডিস্ট্রিবিউটিভ। এগুলো হচ্ছে ডিটারমিনার। তাহলে দেখেন তো, আমি যদি বলি যে রানা হ্যাজ সাম বুকস, এইখানে সাম শব্দটা হলো একটা সংখ্যা, সংখ্যা মানে ডিটারমিনার, সো বুকস শব্দটা একটা নাউন। এইবার দেখেন আমি যদি এইভাবে লিখি যে রানা হ্যাজ সাম বুকস, আমি এবারও বুকস লিখলাম, কোনো সমস্যা নাই, এই পর্যন্ত কিন্তু নাউন। কেন নাউন? কারণ ডিটারমিনারের পরে নাউন বসে, এই যেটা নাউন হয়ে গেছে। কিন্তু আমি যদি এবার বলতাম যে রানা হ্যাজ সাম বুকস অফ হুমায়ুন আহমেদ, রানার হুমায়ুন আহমেদের কিছু বই আছে, তাহলে বাবা দেখেন তো 1 2 3 4 একগুচ্ছ ওয়ার্ড আছে, এতটুকু অংশে সাবজেক্ট আর ফাইনাইট ভার্ব নাই, সো এইটা একটা ফ্রেজ। তা এই ফ্রেজটা কোথায় বসছে? আফটার ডিটারমিনার। ইফ দেয়ার ইজ এ ফ্রেজ আফটার ডিটারমিনার দেন ইট উইল বি নাউন ফ্রেজ। বোঝা যাচ্ছে কিনা বাবা? তাইলে আমরা এই পর্যন্ত 4টা জায়গা পেলাম যে জায়গাগুলোতে নাউন বসে। এই জায়গাগুলোতে যদি কোনো ফ্রেজ বসে যায় আপনি বলবেন সেটাই হলো নাউন ফ্রেজ। তো আমরা প্রথমে পেলাম ভার্বের সামনে সাবজেক্ট হিসেবে নাউন বসে, এরপরে আমরা পেলাম ভার্বের পরে অবজেক্ট হিসেবে নাউন বসে, তারপরে আমরা পেয়ে গেলাম যে ভার্বের পরে কমপ্লিমেন্ট হিসেবে নাউন বসে, তারপরে আমরা পেলাম যে ডিটারমিনারের পরে একটা ওয়ার্ড থাকলে নাউন হয়, যদি একটা ফ্রেজ থাকে সেটাও কি হবে? ডেফিনেটলি নাউন ফ্রেজ হবে। এই তো মাশাআল্লাহ। এইবার আসেন 5 নাম্বার যেটা, সেটা হলো প্রেপোজিশনের পরে একটা ওয়ার্ড থাকলে সাধারণত সেটা নাউন হয়। তো দেখেন বাবা, নাউন ছাড়া প্রোনাউনও হইতে পারে, বাট আমাদের ফ্রেজের ক্লাসে কখনো প্রোনাউন আসবেই না, তাই আমরা আজকে প্রোনাউনের কথা বলছি না। তো দেখেন আই নো নাথিং অ্যাবাউট রাজীব, অ্যাবাউট একটা প্রেপোজিশন, রাজীব একটা নাউন, তাহলে প্রেপোজিশনের পরে প্রেপোজিশনাল অবজেক্ট হিসেবে নাউন বসছে। এখন আমি যদি এইভাবে বলি আই নো নাথিং, আমি কিচ্ছু জানি না। এইবার আমি বললাম অ্যাবাউট দ্য ইনটেনশন অফ রাজীব। এইবার একটু খেয়াল করেন তো বাবা, দ্য ইনটেনশন অফ রাজীব, এতটুকু অংশকে একটা ফ্রেজ বলা যায় কিনা? 1 2 3 4 একগুচ্ছ ওয়ার্ড আছে, এই অংশের সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব নাই, সো এই অংশটা একটা ফ্রেজ। এই পুরো ফ্রেজটা কোথায় বসছে ভাই? প্রেপোজিশনের পরে, তাইলে বলার বাকি থাকে না, এইটা একটা নাউন ফ্রেজ। ওকে, আচ্ছা, তাহলে মোদ্দা কথা কি দাঁড়াচ্ছে? আপনার ওই যে ঘুরা ফিরা কিন্তু আপনাকে ঘুরে ফিরে কিন্তু এই যে জায়গাগুলো কি জানতে হবে। হ্যাঁ, এইবার আসেন আমরা 6 নম্বরে দেখব। 6 নম্বর কি? ডিটারমিনার এবং প্রেপোজিশনের মাঝখানে যদি একটা ওয়ার্ড থাকে তাহলে সেটা নাউন হবে। যেমন দ্য পিপল অফ বাংলাদেশ আর হসপিটেবল, বাংলাদেশের মানুষেরা অতিথি পরায়ণ। হ্যাঁ, বাংলাদেশের মানুষেরা অতিথি পরায়ণ। আচ্ছা, এইবার আমরা যদি এভাবে লিখি the people of the villages of Bangladesh are more hospitable, বাংলাদেশের গ্রামের মানুষেরা বেশি অতিথি পরায়ণ। তো বাবা শোনা, আমরা এখানে দেখছিলাম ডিটারমিনার আর প্রেপোজিশনের মাঝখানের ওয়ার্ডটা নাউন হয়েছিল, তাহলে এইবার দেখেন দা একটা ডিটারমিনার, এইবার দেখেন তো অফ একটা কি? এইটা একটা প্রেপোজিশন। তাইলে পিপল অফ দ্য ভিলেজেস, এতটুকু অংশকে ফ্রেজ বলা যায় কিনা? 1 2 3 4 একগুচ্ছ ওয়ার্ড আছে, সাবজেক্ট ফাইনাইট ভার্ব একসাথে নাই, সো ভাই আমার আর বলার অপেক্ষা রাখতেছে না, এইটা একটা নাউন ফ্রেজ। এখন সমস্যাটা হইতেছে গিয়ে, আপনি যদি এই পজিশনগুলো মাথায় রাখতে না পারেন তাহলে খাতায় ভালোভাবে রিপ্লাই দেয়া আপনার পক্ষে সম্ভব নয়, পারা যাবে ইনশাল্লাহ। এইবার আসেন 7 নাম্বার। 7 নাম্বারে কি বলা হচ্ছে? যদি দুইটা প্রেপোজিশনের মাঝখানে একটা ওয়ার্ড পান সেটা নাউন হয়ে যাবে। যেমন শি স্যাট ইন ফ্রন্ট অফ মি, ঠিক আছে, শি স্যাট ইন ফ্রন্ট অফ মি। আর এখানে প্রেপোজিশনটা আমরা আপাতত মাথায় রাখি টু ছাড়া, আপাতত টু ছাড়া মাথায় রাখেন। হ্যাঁ, আচ্ছা, তাহলে দেখেন তো শি স্যাট ইন ফ্রন্ট অফ মি, ইন একটা প্রেপোজিশন, অফ একটা প্রেপোজিশন, ফ্রন্ট হয়ে গেল নাউন। এইবার
আমি যদি এইভাবে বলি, দেখেন তো, আমি যদি এইভাবে বলি দ্য ইয়াং, ধরেন আমি ইয়াং লিখলাম না, দ্য ম্যান, ওই যে আমি যে সেন্টেন্সটা আপনাদেরকে লিখে দেখিয়েছিলাম, দ্য ম্যান অন দ্য টপ অফ দ্য লিস্ট ইন মাই হ্যান্ড ইজ আ, বড় লিখলাম না, জাস্ট লিখে রাখলাম শেফ। তাহলে দেখেন দ্য ম্যান অন দ্য টপ অফ দ্য লিস্ট ইন মাই হ্যান্ড, আমার হাতের লিস্টের সবচেয়ে উপরের লোকটা একজন শেফ বা রাঁধুনি। তো আপনি বুঝতে পারতেছেন ভাই, আমার কাজ হচ্ছে দুই প্রেপোজিশনের মাঝখানে। আমি যদি শুধু এতটুকু ধরি, এটাও একটা নাউন ফ্রেজ। আমি যদি শুধু এতটুকু ধরি, এটাও একটা নাউন ফ্রেজ। কারণ এই যে দেখেন প্রেপোজিশন, এই যে প্রেপোজিশন মাঝখানে ফ্রেজ, এই যে দুই প্রেপোজিশন মাঝখানে ফ্রেজ। আবার আমি যদি এটাকে আন্ডারলাইন আরেকটু বড় করে দেই, তবুও দেখেন এই যে দুইটা প্রেপোজিশনের মাঝখানে, তাহলে এইটাও একটা নাউন ফ্রেজ। বাবা আমার একটু কমেন্টটা করে জানান প্লিজ। এই তো মাশাআল্লাহ অনেকে লিখছেন ইয়েস, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, তাহলে আমাদের 7 নাম্বার জায়গাটা শেষ। এবার আসেন 8 নাম্বার। 8 নাম্বারে কি বলা হইতেছে দাদা? 8 নাম্বারে বলা হচ্ছে অ্যাজেক্টিভের পরে একটা ওয়ার্ড থাকলে সেটা নাউন হয়। যেমন দে আর ব্রিলিয়ান্ট স্টুডেন্টস, তারা মেধাবী ছাত্রছাত্রী। তাহলে ব্রিলিয়ান্ট শব্দটা একটা গুণ, তাই স্টুডেন্টস একটা নাউন। এইবার দেখেন তো আমি এভাবে বলতে পারি কিনা, দে আর the brilliant students of this renowned college, তারা এই রিনাউন্ড কলেজের ছাত্রছাত্রী। তো বাবা এইখানেও দেখেন তো ব্রিলিয়ান্ট শব্দটা কি? অ্যাজেক্টিভ। অ্যাজেক্টিভের পরে একটা ওয়ার্ড থাকলে নাউন হয়। এখানে পুরো একটা ফ্রেজ দেয়া আছে, 1 2 3 4 5, একগুচ্ছ ওয়ার্ড আছে, সাবজেক্ট ফাইনাইট ভার্ব নাই, সো এইটাও একটা নাউন ফ্রেজ। ঠিক আছে, ঠিক আছে তো নাকি? বুঝতেছেন তো? মাশাআল্লাহ। তাহলে আমরা এইভাবে ট্রাই করলেই পারবো। তাহলে এই পর্যন্ত আমরা কি কি পেলাম, কোন কোন জায়গাতে নাউন বসে? আমরা এই পর্যন্ত 8টা জায়গা পেয়েছি। 1 ভার্বের পূর্বে সাবজেক্ট হিসেবে নাউন বসে, 2 ভার্বের পরে অবজেক্ট হিসেবে নাউন বসে, 3 ভার্বের পরে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট হিসেবে নাউন বসে, 4 ডিটারমিনারের পরে একটা ওয়ার্ড থাকলে নাউন বসে, 5 ডিটারমিনার এবং প্রেপোজিশনের পরে নাউন বসে, 6 প্রেপোজিশনের পরে একটা ওয়ার্ড থাকলে নাউন বসে, 7 অ্যাডজেক্টিভের পরে একটা ওয়ার্ড থাকলে নাউন বসে, 8 দুটো প্রেপোজিশনের মাঝখানে যদি একটা ওয়ার্ড থাকে সেটাও নাউন বসে। এবার আমরা 9 নম্বরে যাচ্ছি। এবার আমরা 9 নম্বরে যাব, সেটা হলো অ্যাপোজিশন। এবার দেখেন নাউন অথবা নাউন ফ্রেজের অ্যাপোজিশন হিসেবেও চাইলে আমরা একটা নাউন লিখতে পারি। ওকে, নাউন বা নাউন ফ্রেজের অ্যাপোজিশন হিসেবেও চাইলে আমরা একটা নাউন লিখতে পারি। তো আসেন এটা কিভাবে হয় আমরা একটু দেখে নিই। আপনাদেরকে একটু মনে করাই দেই, আপনাদের সাথে অ্যাপোজিশন নিয়ে কথা বলা হয়েছে হয়তোবা, না হলে আমি এখানে সংজ্ঞাটা লিখে দেই। হ্যাঁ, তাহলে আমরা মাথায় রাখবো অ্যাপোজিশন হলো নাউনের দ্বিতীয় পরিচয়। অ্যাপোজিশনটা কি ভাই? অ্যাপোজিশন হলো নাউনের দ্বিতীয় পরিচয়, যা এখানে বলতেছি সাধারণত ক্লজ না হলে, এই কথাটাকে ব্র্যাকেটের মধ্যে রাখলাম, যা সাধারণত ক্লজ না হলে কমা তো আমরা সবাই চিনি, এই যে কমা দ্বারা পৃথক থাকে। তাহলে কেউ যদি আপনাকে প্রশ্ন করে যে অ্যাপোজিশন কি, আপনি বলবেন অ্যাপোজিশন হচ্ছে দ্য সেকেন্ড আইডেন্টিটি অফ আ নাউন, যেটাকে আমরা কমা দ্বারা পৃথক করে রাখি। তবে অনেক সময় দেখা যায় কমা দিয়ে পৃথক না করে দুটো হাইফেন দিয়েও পৃথক করে। ঠিক আছে ভাই, এই হলো অ্যাপোজিশন। তবে আমাদের অনেক ভাই বোন আছেন যারা অ্যাপোজিশনটাকে একটু বোকামি করে বলে ফেলে যে অ্যাপোজিশন হচ্ছে নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য। এই কথাটা কিন্তু ভুল। অ্যাপোজিশনকে অতিরিক্ত তথ্য বলা যাবে না। অতিরিক্ত তথ্য অ্যাডজেক্টিভও হইতে পারে, বাট অ্যাপোজিশন কিন্তু নাউন। যেমন দেখেন আমি এখানে এই যে লিখে রেখেছি, আওয়ার ক্যাপ্টেইন
আওয়ার ক্যাপ্টেন, ধরেন আমি লিখলাম আওয়ার ক্যাপ্টেন ইজ, এই যে আমি এতটুকু লিখলাম, আওয়ার ক্যাপ্টেন ইজ আ গুড ব্যাটার, আমাদের ক্যাপ্টেন হচ্ছে একজন ভালো ব্যাটার বা ভালো ব্যাটসম্যান, যেটাই বলেন আপনি, আমাদের ক্যাপ্টেন একজন ভালো ব্যাটসম্যান। বাক্যটা আমরা এই জায়গাটাতেই শেষ করে দিতে পারি, বাক্যটাকে আমরা এই জায়গাতে শেষ করে দিতে পারি। কিন্তু ধরে নেন কয়েকজন বন্ধু বান্ধব বা কয়েকজন মানুষ আপনাকে জিজ্ঞেস করতেছে, কয়েকজন বন্ধু বান্ধব বা কয়েকজন মানুষ আপনাকে জিজ্ঞেস করতেছে যে ভাই আপনাদের ক্যাপ্টেন একজন ভালো ব্যাটসম্যান, এটা আমি বুঝলাম, এইবার আপনি আমাদেরকে বলেন যে আপনাদের ক্যাপ্টেন কে, ওনার পরিচয় কি। তখন আমরা বললাম যে ভাই বলেন কি, আমাদের ক্যাপ্টেন রে আপনি চিনেন না, আমাদের ক্যাপ্টেন কে, এই যে শান্ত। তাহলে দেখেন তো শান্ত কে, আওয়ার ক্যাপ্টেন, আওয়ার ক্যাপ্টেন কে, শান্ত। এই যে আওয়ার ক্যাপ্টেনের পজিশন মানে শান্তর পজিশন, শান্তর পজিশন মানেই আওয়ার ক্যাপ্টেনের পজিশন। এই যে একজনের পজিশনে আরেকজনের পজিশন, দাদা এইটার নামেই অ্যাপোজিশন। তাহলে কি বললাম, এই যে একজনের পজিশনে আরেকজনের পজিশন, এটার নামেই অ্যাপোজিশন। তাহলে দেখেন আওয়ার ক্যাপ্টেন, আমাদের ক্যাপ্টেন, তার পরিচয় কি, শান্ত, শান্ত তার পরিচয় কি, এই যে আমাদের ক্যাপ্টেন। এবং দেখেন আমরা এটাকে কমা দিয়ে পৃথক করে রাখছি। তাহলে এটাই হচ্ছে আমাদের নাউন, এটাই হলো আমাদের অ্যাপোজিশন। আমরা এটাকে এইভাবে লিখতে পারতাম, ধরেন আমি লিখলাম যে আই ওয়াজ বর্ন ইন দিনাজপুর, আমি লিখলাম যে আই ওয়াজ বর্ন ইন দিনাজপুর, আমি দিনাজপুরে জন্মগ্রহণ করেছি, একবারে পিওর একটা নাউন, এখানেই শেষ করে দিতে পারতাম। এখন ধরে নেন তনুজা জিজ্ঞেস করতেছে যে স্যার দিনাজপুর কি, একটু পরিচয় দেন না। এখন ধরে নেন তনুজা জানে না যে দিনাজপুর কি একটা গ্রামের নাম নাকি একটা শহরের নাম, কথার কথা আর কি, তনুজা আবার এত বোকা না যে জানবে না। তখন তনুজা জিজ্ঞেস করলো দিনাজপুরটা কি ভাই বা স্যার, একটু ব্যাখ্যা করেন তো। তখন আমি বললাম আ or an old জিলা, জিলা, হ্যাঁ, অথবা ডিস্ট্রিক্ট বলতে পারতাম আমরা, হ্যাঁ, an old district of বাংলাদেশ, an old district of বাংলাদেশ। তাহলে দেখেন তো এই যে আমি কিন্তু শুধু এতটুকু বলতে পারতাম I was born in an old district of বাংলাদেশ, আমি বাংলাদেশের একটা পুরনো ডিস্ট্রিক্টে বা জেলায় জন্মগ্রহণ করেছি। এবার আপনি জিজ্ঞেস করলেন কোন জেলা, দিনাজপুর, তো দিনাজপুর কোনটা, যে বাংলাদেশের পুরনো একটা জেলা, আগের অংশ পরের অংশ সেম, সো এইটা একটা অ্যাপোজিশন। এখন অ্যাপোজিশন হিসেবে এখানে কি বসছে, 1 2 3 4 5 একগুচ্ছ ওয়ার্ড বসছে, তাই এটা নাউন না বলে বলতে হবে নাউন ফ্রেজ। এই যে 9টা জায়গা আপনারা দেখতে পেলেন, এই 9টা জায়গাই হলো, এই 9টা জায়গাতে যদি কোনো ফ্রেজ থাকে সেটা নাউন ফ্রেজ হয়। আমার কথা এতটুকু বুঝতে পেরেছেন কিনা কুইকলি আমারে বইলা ফেলান বাবা, বোঝা গেছে কিনা কমেন্ট করেন তো প্লিজ। আমার দৃঢ় বিশ্বাস এইটা আপনারা বুঝতে পারছেন, আমাকে একটু কুইকলি কমেন্ট করে জানান আমার কথা বুঝতে পেরেছেন কি না প্লিজ। আচ্ছা, কামরুল ইসলাম ইমন ভাই, তনুজা, ধন্যবাদ। তাহলে আমরা এগুলো পারবো। ওয়ালিউর রহমান ভাই লিখছেন গুড আন্ডারস্ট্যান্ডিং, থ্যাংক ইউ। তনুজা লিখছে অল ক্লিয়ার, ওকে ওকে ওকে, তাহলে পারবো আমরা। আমাদের কিন্তু নাউন ফ্রেজের কাজ শেষ, তাহলে নাউনের কাজ শেষ, এবার কি আসে, অ্যাডজেক্টিভ ফ্রেজ। তাহলে নাউনের কাজ যেহেতু শেষ, এবার আমরা যে ফ্রেজটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। তো দেখেন অ্যাডজেক্টিভ ফ্রেজ কাকে বলে, তার আগে আমাদের আপনারা একটু বলার চেষ্টা করেন অ্যাডজেক্টিভ কাকে বলে। আমরা ছোটবেলা থেকে জেনে আসছি যে ওয়ার্ড কোনো নাউন প্রোনাউন সম্পর্কে তথ্য দেয় সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে আজকে আমরা কি বলবো, আমরা ওয়ার্ড বলবো না, আমরা বলবো যে ফ্রেজ কোনো নাউন বা প্রোনাউন সম্পর্কে তথ্য দেয় সেটাই হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। তাহলে যদি কোনো ওয়ার্ড নাউন প্রোনাউন সম্পর্কে তথ্য দেয় সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর যদি কোনো ফ্রেজ নাউন প্রোনাউন সম্পর্কে তথ্য দেয় তাহলে সেটা কি, সেটা হলো অ্যাডজেক্টিভ ফ্রেজ। তাহলে দেখেন এই যে ফ্রেজ কোনো সেন্টেন্সে নাউন অথবা প্রোনাউন সম্পর্কে তথ্য দেয় তাকে অ্যাডজেক্টিভ ফ্রেজ বলে। ওকে, আচ্ছা ধন্যবাদ। মুক্তার ভাই লিখছেন আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছি। মুক্তার ভাই লিখছেন স্যার আপনার বই কখন পাবো। ভাই আমার এবার বইমেলাতেই বইটা পাওয়ার কথা ছিল, আপনাদেরকে বারবারই বলছি, আপনারা খেয়াল করেন নাই যে আমি, আমার ওয়াইফ, আমার আম্মু, আমরা আসলে তিনজনেই অসুস্থ ছিলাম। আমি অসুস্থতার কারণে আসলে বইটা শেষ করতে পারি নাই। অ্যাজ সুন অ্যাজ পসিবল আমি চেষ্টা করতেছি ভাই, হ্যাঁ দোয়া করেন। আমি এই যে বারবার মানে টাইম দেওয়াটাও এটা লজ্জার বিষয় আর কি। আচ্ছা, এইখানে মারাত্মক গুরুত্বপূর্ণ একটা কথা আছে ভাই, এইটা না বুঝলে অ্যাডজেক্টিভ ফ্রেজ এবং অ্যাডভার্ব ফ্রেজে বারবার আমরা
আমরা বিপদে পড়ে যাব। সেটা কি? সাধারণত। আমি কিন্তু এখানে সাধারণত লিখছি। সাধারণত মানে কি? আমরা বলতে পারি সাধারণত বলতে আমরা বোঝাচ্ছি 80 থেকে 90% ক্ষেত্রে। হ্যাঁ, এটাই বোঝায় আর কি। সাধারণত মানে সবসময় হয় এরকম না, মোস্ট অফ দ্য কেস এটা হয় আর কি। সাধারণত অ্যাডজেক্টিভ ফ্রেজটি নাউন বা প্রোনাউনের ঠিক পূর্বে বা ঠিক পরে বসে এবং উক্ত নাউন বা প্রোনাউনটি সম্পর্কে তথ্য দেয়। তার মানে আপনাকে যেটা মাথায় রাখতে হবে, ধরেন এটা একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ, তো আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজটাকে হয় একটা নাউন বা প্রোনাউনের পরে পাবো অথবা নাউন বা প্রোনাউনের আগে পাবো। অর্থাৎ অধিকাংশ ক্ষেত্রেই অ্যাডজেক্টিভ ফ্রেজটা যেই নাউন প্রোনাউন সম্পর্কে তথ্য দেয় তার ঠিক পরে বসে অথবা তার ঠিক আগে বসে। ওকে, এখন অ্যাডজেক্টিভ ফ্রেজের স্ট্রাকচার হচ্ছে বাবা তিনটা স্ট্রাকচার দেখে আপনি অ্যাডজেক্টিভ ফ্রেজ চিনতে পারবেন। আমি এটা আপনাদেরকে এখানে লিখে দেই। হ্যাঁ, আমি লিখে দিচ্ছি আপনাদেরকে। অ্যাডজেক্টিভ ফ্রেজ অ্যাডজেক্টিভ ফ্রেজ চেনার উপায়। অ্যাডজেক্টিভ ফ্রেজগুলো আপনি কি দেখা চিনবেন? এই যে আমি এই পাশে লিখে দিচ্ছি স্ট্রাকচারস। অ্যাডজেক্টিভ ফ্রেজের স্ট্রাকচারগুলো আসলে কি হওয়া উচিত? আচ্ছা, নাম্বার ওয়ান শুরু হবে প্রেপোজিশন দিয়ে, শেষ হবে নাউন অথবা প্রোনাউন দিয়ে। তাহলে অ্যাডজেক্টিভ ফ্রেজ চেনার একটা ইজি টেকনিক কি? শুরু হবে প্রেপোজিশন দিয়ে, শেষ হবে নাউন বা প্রোনাউন দিয়ে। ঠিক আছে? দুই, শুরু হবে আইএনজি যুক্ত ভার্ব দিয়ে। কি দিয়ে শুরু হবে? আইএনজি যুক্ত ভার্ব দিয়ে। অথবা শুরু হবে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দিয়ে, শেষ হবে হয় নাউন দিয়ে, ইভেন এটা প্রোনাউন দিয়ে হইতে পারে, অথবা অ্যাডভার্ব দিয়ে। ভাই যেটা নাউন সেটাই প্রোনাউন কিন্তু। হ্যাঁ, আচ্ছা, মাথায় রাখবো আমরা এই যে দুই রকমের ফ্রেজ, এরা সাধারণত যে নাউন বা প্রোনাউনকে মডিফাই করা মানে তথ্য দেয়া, মডিফাই করে তার ঠিক সামনে না লিখে পূর্বে বলি। হ্যাঁ, তার ঠিক পূর্বে বা পরে বসে। তাহলে এই দুইটার ক্ষেত্রে খুব যত্নশীল হইতে হবে। যদি দেখেন প্রেপোজিশন দিয়ে শুরু, নাউন দিয়ে শেষ বা প্রোনাউন দিয়ে শেষ, যদি দেখেন আইএনজি যুক্ত ভার্ব বা ভিত্রি দিয়ে শুরু, নাউন বা অ্যাডভার্ব দিয়ে শেষ, তাহলে আপনাকে দেখতে হবে এরা নাউন বা প্রোনাউনের আগে বা পরে আছে কিনা। যদি না থাকে তাহলে কিন্তু ভুলেও এদেরকে অ্যাডজেক্টিভ ফ্রেজ বলা যাবে না। আর এইবার দেখেন 3 নাম্বার যেটা, হ্যাঁ 3 নাম্বার যেটা, এটা হলো লিঙ্কিং ভার্বের পর। লিঙ্কিং ভার্ব কি আমরা বলেছি যে যেই ভার্বের পরে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট থাকে সেটাই হচ্ছে লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্বের পরে অ্যান্ড, বাট, অর দ্বারা একের অধিক মানে একাধিক অ্যাডজেক্টিভ যুক্ত হয়ে। যদি লিঙ্কিং ভার্বের পরে এক বা একাধিক অ্যাডজেক্টিভকে যুক্ত হতে দেখেন অ্যান্ড, বাট, অর দ্বারা, তাহলে বুঝবেন এইটাও হলো একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। এই 3টা স্ট্রাকচার যদি আপনার মাথায় থাকে তাহলে ইনশাল্লাহ খাতায় ভালো কিছু হবে। আচ্ছা, এর আগে যেই বাক্যটা লিখছিলাম আমাদের কামরুল ইসলাম ইমন বলতেছেন যে স্যার ওইখানে তো ওই অ্যাপোজিশনটা দিনাজপুরের ব্যাপারে এক্সট্রা ইনফরমেশন দিছে। ভাই এক্সট্রা ইনফরমেশন দিছে ঠিক আছে, আপনি বুঝতেছেন যেটা এক্সট্রা ইনফরমেশন। দেখেন এক্সট্রা ইনফরমেশন যদি অ্যাডজেক্টিভ হয়, অ্যাডজেক্টিভ কখনো অবজেক্ট হয় না, অ্যাডজেক্টিভ কখনো সাবজেক্ট হয় না, বাট আমি ওই অংশটাকে অবজেক্ট হিসেবে লিখতে পারি। দিনাজপুরকে তুলে দেন, সেটা অবজেক্ট হয়ে যাবে। অ্যাডজেক্টিভ হলে অ্যাডজেক্টিভ কখনোই অবজেক্ট হয় না। কামরুল ইসলাম ইমন, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। ওকে, আচ্ছা আসেন তাহলে আমরা এবার এক্সাম্পল দেই। হ্যাঁ, তাহলে আমরা একটু এক্সাম্পল দিই। মনে আছে না ই.জি. এক্সাম্পলি গ্রাসিয়া, এর মানে হলো উদাহরণস্বরূপ। আমরা এবার কিছু উদাহরণ দেখি। ধরেন
আমি একটা বাক্য লিখলাম, যে ধরে নেন আমি লিখলাম তামিম bought some mangoes। তামিম কিছু আম কিনেছে বা কিনলো, বাক্য এখানেই শেষ। তামিম bought some mangoes, তামিম কিছু আম কিনেছে, দেখেন বাক্য এখানেই শেষ। এখানেই শেষ করে দিতে পারতাম আমরা। ধরে নেন আপনারা এবার জিজ্ঞেস করতেছেন যে দাদা ম্যাঙ্গোস তো একটা নাউন, এবার এই নাউন সম্পর্কে একটু অতিরিক্ত তথ্য দেন না। আমরা তো বুঝলাম যে তামিম কিছু আম কিনছে, তাই আমগুলো কোন জায়গার আম? এই যে আমরা বললাম অফ রাজশাহী। একটু খেয়াল করেন তো বাবা, অফ রাজশাহী বলতে এতটুকু অংশ, এই যে রাজশাহীর কি তামিম নাকি আম? আম। তার মানে আমরা বুঝতেছি, দেখেন এই যে ফ্রেজটা, এটা কিন্তু একটা ফ্রেজ। কেন ফ্রেজ? কারণ এখানে একগুচ্ছ ওয়ার্ড আছে, সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব একসাথে নাই, এবং এই ফ্রেজটা আমগুলো সম্পর্কে তথ্য দিচ্ছে যে এই আমটা কোন অঞ্চলের আম। তাইলে আমরা বুঝতে পারতেছি এইটা একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। কেন অ্যাডজেক্টিভ ফ্রেজ? কারণ শুরু হয়েছে প্রেপোজিশন দিয়ে, শেষ হয়েছে নাউন দিয়ে, এবং এটা নাউনের পরেই বসছে, দেখেন। সো এটা একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। এইবার আমরা দেখব যে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে আমরা একটা নাউন ফ্রেজ তৈরি করতে পারি কিনা। ওকে, আচ্ছা, তাহলে এখন আমরা আইএনজি যুক্ত ভার্ব দিয়ে শুরু, নাউন বা অ্যাডভার্ব দিয়ে শেষ, এটার একটা এক্সাম্পল দেখে নেই। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা একটু খেয়াল করি। ধরে নেন আমি এবার একটা বাক্য লিখলাম, ধরে নেন এবার আমরা একটা বাক্য লিখতেছি যে রূপা came to my office। রূপা আমার অফিসে এসেছিল, বাক্য শেষ। তাহলে আপনি বুঝতে পারতেছেন ভাই, রূপা আমার অফিসে আসছিল, এটা কিন্তু বাক্য শেষ। রূপা একটা মেয়ে, এটা নাউন, বাক্য এখানে শেষ। এবার আপনি যদি জানতে চান যে ভাই রূপা আপনার অফিসে এসেছিল, আচ্ছা তাহলে এই সম্পর্কে আমাদেরকে একটু তথ্য দেন না। রূপা যখন অফিসে আসছিল তখন সে কি পরে আসছিল, শাড়ি নাকি চুড়ি? ঠিক আছে, আচ্ছা তাহলে আমি কিন্তু এখানে বলতে পারি রূপা ওয়ারিং আ শাড়ি। রূপা একটা শাড়ি পরে আমার অফিসে এসেছিল। তাহলে এই যে দেখেন ওয়ারিং আ শাড়ি, শাড়ি পরে, এই শাড়ি পরে এতটুকু তথ্যটা আমরা কার সম্পর্কে পেলাম? রূপা সম্পর্কে পেলাম। তাহলে দেখেন তো এই যে নাউন সম্পর্কে যেই তথ্যটা, এইটাই হলো বাবা একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। এখন প্রশ্ন করতে পারেন ভাইয়া এটাকে ক্লজ কেন বললাম না? কারণ ক্লজ হলে একগুচ্ছ ওয়ার্ড থাকে যেখানে সাবজেক্ট আর ভার্ব একসাথে থাকে। এইখানে দেখেন একগুচ্ছ ওয়ার্ড আছে, এখানে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব একসাথে নাই। অনেকে বলতে পারে যে ভাই এটা কি ফাইনাইট ভার্ব? না, যেই ভার্বের টেন্স চেনা যায় না সেটা তো ফাইনাইট না, এটা নন ফাইনাইট ভার্ব, সাবজেক্টও নাই। সো এই ফ্রেজটাকে আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজ বলবো। কেমন? এবার আপনাদেরকে একটা এক্সাম্পল দেখাই যেটা V3 দিয়ে শুরু হবে, এবং দেখেন এই ফ্রেজটা কিন্তু নাউন সম্পর্কে তথ্য দিয়েছিল, তাই এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। এইবার আসেন আমি আরেকটা এক্সাম্পল লিখি। ধরে নেন আমরা এবার V3 দিয়ে শুরু করব। আমরা এখানে একটা বাক্য লিখে দিতে পারি, যে ওয়ালিউর রহমান। ধরে নেন আমরা বললাম ওয়ালিউর রহমান gave me a book। ওয়ালিউর রহমান আমার একটা বই দিল, বাক্য শেষ। এই যে বই একটা নাউন। এইবার ধরে নেন আপনারা জানতে চাচ্ছেন যে ওয়ালিউর ভাই সুমন ভাইরে যে বই দিলেন, এই বই সম্পর্কে একটু তথ্য দেন তো ভাই। তখন ওয়ালিউর রহমান ভাই বলল যে এবার বই সম্পর্কে তথ্য দিচ্ছে কিভাবে? রিটেন বাই আরিফ আজাদ, যে বইগুলো আরিফ আজাদ ভাইয়ের লেখা। এই যে দেখেন রিটেন বাই আরিফ আজাদ, বাংলা কি? আরিফ আজাদ কর্তৃক লিখিত। আরিফ আজাদ কর্তৃক লিখিত এই তথ্যটা কার সম্পর্কে পাইলাম আমরা? এই যে নাউন, বই সম্পর্কে। সুতরাং এখানে যেহেতু একগুচ্ছ ওয়ার্ড আছে, সাবজেক্ট ভার্ব একসাথে নাই, এইটা একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। এখন আমরা লাস্ট যে অংশটা দেখব সেটা হচ্ছে লিঙ্কিং ভার্বের পরে। লিঙ্কিং ভার্বের পরে অ্যান্ড বাট অর দ্বারা একাধিক অ্যাডজেক্টিভ যুক্ত হয়েও কিভাবে সেটা অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়, এটাই আমরা এখন দেখব। ওকে,
এইবার আমরা চলে আসি আমরা, হ্যাঁ, ধরেন আমি লিখলাম যে রানা ইজ পুয়ার, রানা গরিব। এই যে দেখেন এটা একটা অ্যাডজেক্টিভ, রানার আর্থিক অবস্থা বোঝাচ্ছে। আমরা জানি দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ এগুলো দিয়ে কি বোঝায়, অ্যাডজেক্টিভ বোঝায়, তাই না? তাহলে রানা একটা নাউন। এই যে রানার সম্পর্কে একটা তথ্য হচ্ছে পুয়ার কিন্তু একটা অ্যাডজেক্টিভ, গরিবকে রানাকে গরিব, তাহলে এটা কিন্তু একটা লিঙ্কিং ভার্ব। কেন লিঙ্কিং ভার্ব? ওই যে আমরা বলেছি আগের অংশ পরের অংশ একে অপরকে বোঝালে পরের অংশটা সাবজেক্টিভ কমপ্লিমেন্ট হয়ে যায়। সাবজেক্টিভ কমপ্লিমেন্ট যেই ভার্বের পরে থাকে সেই ভার্বটাকেই বলা হয় লিঙ্কিং ভার্ব, ঠিক আছে? তাহলে এবার দেখেন রানা ইজ পুয়ার বাট হ্যাপি, রানা গরিব কিন্তু সুখী। এই যে দেখেন হ্যাপি, এটাও রানার সম্পর্কে একটা গুণ বোঝাচ্ছে, তার মানসিক অবস্থা বোঝাচ্ছে। তাইলে ভাই এই যে দুটো অ্যাডজেক্টিভ অ্যান্ড বাট অর দ্বারা যুক্ত হলেই সেইটা অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়ে যায়। মজার ব্যাপার হচ্ছে দেখেন এটাও কিন্তু কমপ্লিমেন্ট, বাট লিঙ্কিং ভার্বের পরে একাধিক অ্যাডজেক্টিভ যুক্ত হলে সেই কমপ্লিমেন্টটাকে আমরা কোনোভাবেই নাউন ফ্রেজ বলবো না, এটাকে আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজ বলবো। রজব আলী জিজ্ঞেস করতেছে ওয়ারিং হলে কোনো কাজ চলমান বোঝায়, তাহলে এখানে কখনোই চলমান বোঝায় নাই। ওয়ারিং এর শাড়ি বলতে বোঝাচ্ছে শাড়ি পরে, ঠিক আছে? রজব আলী ভাই আপনি সম্ভবত রজব আলী ভাই আপনি সম্ভবত আমি যে ক্লাসটা নিয়েছিলাম ফাইনাইট এবং নন ফাইনাইটের, এই ক্লাসটা আপনি দেখেন নাই। আপনাদের এই ব্যাচে এই ক্লাসটা নেওয়া হয়েছে, একটু মনোযোগ সহকারে দেখে নিন প্লিজ। হ্যাঁ স্যার, 2 নাম্বার নিয়মে একটা অ্যাডভার্ব এর জায়গায় অ্যাডজেক্টিভ করেন স্যার। 2 নাম্বার নিয়মে অ্যাডভার্বের জায়গায় অ্যাডজেক্টিভ হয় না তো। 2 নাম্বার নিয়মে এই যে আইএনজি যুক্ত ভার্বের পরে হয় নাউন বসে নাহলে অ্যাডভার্ব বসে, অ্যাডজেক্টিভ তো হবে না ওয়ালিউর ভাই। আপনি অ্যাডজেক্টিভ চাইলেও তো আমি পারবো না, ঠিক আছে? তাহলে এটাই। আচ্ছা, এবার আমি একটা অ্যাডভার্বের এক্সাম্পল আপনাদেরকে দেখাইতে পারি যে ভাই আপনি অ্যাডভার্ব দিয়ে একটা এক্সাম্পল দেখান, এটা বলতে পারেন, আমি তা দেখাইতে পারি। যেমন দেখেন আমি ধরেন আরেকটা এক্সাম্পল লিখলাম, আমি বলতে পারি আই স মিম, আমি মিমকে দেখলাম। এই যে মিম একটা নাউন। এবার আপনি যদি বলেন যে ভাই এবার আপনি একটা কাজ করেন, ওই যে আইএনজি যুক্ত ভার্ব দিয়ে শুরু অ্যাডভার্ব দিয়ে শেষ, এটা একটু দেখান। হ্যাঁ এই যে দেখাচ্ছি, আই স মিম সিটিং অ্যালোন, আমি মিমকে একা বসে থাকতে দেখলাম। এই বাক্যে অ্যালোনটা হচ্ছে অ্যাডভার্ব, সিটিং ভার্বের সাথে আইএনজি যোগ হয়েছে দেখেন। সো এইটাও একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। কেন? কারণ এই ফ্রেজটা মিমের অবস্থা বোঝাচ্ছে যে আমি যখন মিমকে দেখছি মিম তখন একা বসেছিল। ওকে, আচ্ছা ওয়ালিউর ভাই বলতেছেন এটাই বলতে চেয়েছি। আচ্ছা ধন্যবাদ ওয়ালিউর ভাই, এই তো মাশাআল্লাহ, তাহলে আমাকে অ্যাডজেক্টিভ চেনা হয়ে গেছে। ওকে, তাহলে এবার আমরা একটু দেখি তো, এই যে প্রেপোজিশন দিয়ে শুরু নাউন দিয়ে শেষ। যেমন দা বয়, এই যে উইথ হিজ মাদার, মায়ের সাথে এখানে আসলো, প্রেপোজিশন দিয়ে শুরু নাউন দিয়ে শেষ, এই যে নাউনের পরে আছে, তাই এটা একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। চাইলে আমরা এই যে উইথ আ পার্স অ্যাট হার হ্যান্ড, এটা আমরা সুমির ঠিক পরে মানে এই জায়গাটাতেও লিখতে পারতাম, আবার আমরা সামনে লিখছি সুমির হাতে একটা পার্স নিয়ে সেইখানে এসেছিল। এই যে নাউন সম্পর্কে তথ্য, এইটাও একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। চাইলে কিন্তু আমরা এই তথ্যটা এখানে লিখতে পারতাম। ওকে, আচ্ছা, তারপরে যে নাউন প্রোনাউনের পূর্বে আইএনজি যুক্ত ভার্ব এগুলো হয়ে গেছে, পারবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? যেমন আমরা এখানে বলতেছি হুমায়ুন ইজ সিক অ্যান্ড বিজি, এই যে একটা অ্যাডজেক্টিভ, এই যে আরেকটা অ্যাডজেক্টিভ, এই যে অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে, সো এটা হয়ে গেছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। ক্ষয়, ক্ষয় মানে লাজুক। কিউট, শি লুকস ক্ষয় অ্যান্ড কিউট, তাকে কিউট দেখায়, তাকে লাজুক দেখায়। লাজুক মানে সে, কিউট মানেই সে। তাহলে দেখেন এটা হলো লিঙ্কিং ভার্ব, এই যে দুটো অ্যাডজেক্টিভ যুক্ত হয়েছে অ্যান্ড দ্বারা, সো এটা একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। ওকে, আচ্ছা এইবার আমরা ভার্ব ফ্রেজে চলে যাচ্ছি। ভার্ব ফ্রেজ মারাত্মক সহজ ভাই, একগুচ্ছ ওয়ার্ড একত্রিত হয়ে অখণ্ডভাবে যখন ভার্বের কাজ করে তাকেই বলা হয় ভার্ব ফ্রেজ বা ভার্বাল ফ্রেজ। আমি আপনাদের জন্য এখানে একটা চমৎকার নিয়ম দেখাই দেই, সেটা হলো চেনার উপায়। এটা একটু মাথায় রাখেন, কাজে আসবে আপনাদের জন্য। সেটা হলো চেনার উপায়টা কি, প্রথমে যে কোনো একটা ফাইনাইট ভার্ব থাকবে, যে কোনো একটা ফাইনাইট ভার্ব থাকবে, প্লাস এর সাথে থাকতে পারে আরেকটা ভার্ব অথবা একটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে? থাকলে আপনি বুঝা ফেলবেন যে এইটাই হচ্ছে একটা ভার্ব ফ্রেজ। শর্ত কি, প্রথমে একটা ফাইনাইট ভার্ব থাকবে, মানে টেন্স চেনা যেমন একটা ভার্ব, এর সাথে বাকি অংশ যদি কিছু থাকে এটাকে আমরা ফ্রেজাল ভার্ব বা ভার্বাল ফ্রেজ বা ভার্ব ফ্রেজ বলবো। যেমন এই যে দেখেন ইউ
শুড হ্যাভ হ্যাড, এই যে শুড দেখে আপনি বুঝে ফেলেছেন শুড হ্যাভ হ্যাড আছে মানে পাস্ট টেন্স। ইউ শুড হ্যাভ হ্যাড দ্য বুক, তোমার বইটা থাকা উচিত ছিল। এই যে দেখেন প্রথমে একটা ফাইনাইট ভার্ব আছে, কারণ শুড দেখে আমরা ইভেন কখনো প্রেজেন্ট টেন্স হয়, শুডটা পাস্ট টেন্স হয়। আমি আজকে একটু আগে একটা ক্লাস নিয়েছি, লাইভ নিয়েছি আমি, এই যে আমাদের আনলক ইংলিশ উইথ সুমন ফেসবুক পেজটাতে। এই লাইভটা আমি ক্লাস শেষ করে আমাদের ইউটিউব চ্যানেল আনলক ইংলিশ উইথ সুমনে আমি পোস্ট করে দিয়েছি, আপনারা ওইখানে গেলেই দেখতে পাবেন শুড কখন পাস্ট হয়, শুড কখন প্রেজেন্ট হয়, শুড কখন ফিউচার হিসেবে ব্যবহৃত হয়, এটা আমি ব্যাখ্যা করেছি। হ্যাঁ, তাহলে দেখেন এই যে ফাইনাইট ভার্বের পর আরো ভার্ব যুক্ত আছে, এইটাই ভার্ব ফ্রেজ। একইভাবে ইউসুফ ইজ রাইটিং, এই যে দেখেন ইজ দেখে প্রেজেন্ট টেন্স চেনা যাচ্ছে, সাথে আরো যুক্ত অংশ আছে, সো এইটা হয়ে গেছে একটা ভার্ব ফ্রেজ। একইভাবে দেখেন হি লুকস ডাউন আপন, লুকস দেখে প্রেজেন্ট টেন্স চিনছেন ফাইনাইট ভার্ব, এই যে সাথে ডাউন আপন যুক্ত আছে ভার্ব ফ্রেজ। ভার্ব ফ্রেজ বা ভার্বাল ফ্রেজ বোঝা এটা খুব বেশি কঠিন কিছু না, ঠিক আছে? বোঝা গেছে কিনা বাবা একটু কমেন্ট করেন না প্লিজ, একটু কমেন্ট করেন প্লিজ। এই তো মাশাআল্লাহ, থ্যাংক ইউ। তাহলে এবার আমরা অ্যাডভার্ব ফ্রেজে যাব। অ্যাডভার্ব ফ্রেজও আহামরি খুব কঠিন কিছু না ভাই, আপনি মাথায় রাখবেন যে ফ্রেজ কোনো সেন্টেন্সে অ্যাডভার্বের কাজ করে তাকে অ্যাডভার্ব ফ্রেজ বলে। হ্যাঁ, এটা আমি লিখে দেই, আপনাদের জন্য ভালো লাগবে তাহলে এটা আরো। আচ্ছা, তাহলে আমরা কোথায় যাচ্ছি? আমরা অ্যাডভার্ব ফ্রেজে চলে যাইতেছি। আমরা এখন অ্যাডভার্ব ফ্রেজে চলে গেলাম। মাথায় রাখেন আপনি, যখন আপনি দেখবেন যে একটা ভার্বকে আমরা প্রশ্ন করব, কি দিয়ে প্রশ্ন করব? অনেক প্রশ্ন করা যায়, এটা একটু মাথায় রাখতে হবে। আপনি যদি ভার্বকে কখন অথবা কোথায় অথবা কিভাবে অথবা কেন অথবা কতটুকু অথবা কি পরিমাণ, তাহলে দেখেন কখন, কোথায়, কিভাবে, কেন, কতটুকু, কি পরিমাণ, কততম অথবা কতবার বা বা কতক্ষণ পর পর বা কতক্ষণ ধরে বা কতক্ষণ পর্যন্ত অথবা কোথা থেকে। দেখছেন, মনে রাখার সহজ টেকনিক হচ্ছে সবগুলো প্রশ্ন ক দিয়ে শুরু হচ্ছে, ঠিক আছে? সবগুলো প্রশ্ন ক দিয়ে শুরু হচ্ছে। ওয়ালিউর ভাই বলছেন যে স্যার লুকস ডাউন আপন তো একটা গ্রুপ ভার্ব, তবে এখানে ভার্বাল ফ্রেজ হয়। হ্যাঁ ভাই, যতগুলো গ্রুপ ভার্ব আছে সবই ভার্ব ফ্রেজ, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখেন কখন, কোথায়, কিভাবে, কেন। হ্যাঁ, কোথা থেকে আপনি বলতে পারেন কোন দিকে, কোন দিকে আপনি বলতে পারেন কি দিয়ে, আপনি বলতে পারেন কাকে দিয়ে, আপনি বলতে পারেন কার জন্য, আপনি বলতে পারেন কার সাথে। এই যে প্রশ্নগুলোর উত্তরে যে ফ্রেজ পাবেন ভাই, সেইটাই অ্যাডভার্ব ফ্রেজ। এখন বিপদটা হচ্ছে অনেকে এটা মনে রাখতে পারে না। মনে রাখার একটা সহজ টেকনিক বলে দেই আমি ভাই। এই যে যতগুলো প্রশ্ন সব শুরু হয়েছে ক দিয়ে, দেখেন ক দিয়ে শুরু হয়েছে। হ্যাঁ, আপনি এখানে একটা টিপস মনে রাখতে পারেন, সেটা হলো আপনি যখন ভার্বকে কে, কারা, কাকে, কি, কোনটি, কোনটি মানে কোনগুলো হইতে পারে, হ্যাঁ কোনগুলো, এই প্রশ্নগুলো করলে উত্তরে পাবেন নাউন বা প্রোনাউন। সহজ একটা টিপস দিয়ে দিলাম, জান মারাত্মক জিনিস। সেটা হচ্ছে ভার্বকে কে, কারা, কাকে, কি, কোনটি, কোনগুলো, এই প্রশ্নগুলো ক দিয়ে। প্রশ্ন কয়টা আছে? 1 2 3 4 5 6। এই ক দিয়ে যে 6টা প্রশ্ন আছে, এই 6টা প্রশ্নের উত্তরে আমরা সাধারণত নাউন বা প্রোনাউন পাই। আবারও বলি, এই ক কেন্দ্রিক 6টা প্রশ্নের উত্তরে সাধারণত আমরা নাউন বা প্রোনাউন পাই। এছাড়া ক দিয়ে যত প্রশ্ন আছে, এই প্রশ্নগুলোর উত্তরে আপনি অ্যাডভার্ব ফ্রেজ পাবেন, ঠিক আছে? তাহলে আসেন আমি আপনাদেরকে কয়েকটা এক্সাম্পল লিখে দিব, আমি বলেও দিব যে এরা অ্যাডভার্ব ফ্রেজ,
আপনার কাজ হচ্ছে আপনি জাস্ট বলবেন কিভাবে আপনি এটা বুঝছেন। হ্যাঁ, এই চেনার উপায়, এই যে আমি এখানে লিখে দিচ্ছি চেনার উপায়। চেনার উপায়টা হলো দেখেন অধিকাংশ ক্ষেত্রে অ্যাডভার্ব ফ্রেজগুলো অধিকাংশ ক্ষেত্রে কি হয়, শুরু হয় প্রেপোজিশন দিয়ে, শেষ হয় নাউন বা প্রোনাউন দিয়ে। এইবার আপনার মেজাজ চরম পর্যায়ের খারাপ হয়ে যাওয়ার কথা যে ভাই এইটা কোন ধরনের কথা, আপনি না একটু আগে দেখালেন প্রেপোজিশন দিয়ে শুরু, নাউন প্রোনাউন দিয়ে শেষ হলে সেটা অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়। মনোযোগ সহকারে দেখেন, নাহলে এখানে কট খাবেন ভাই। আপনার মাথায় আসতে পারে যে ভাই আপনি না বললেন প্রেপোজিশন দিয়ে শুরু, নাউন প্রোনাউন দিয়ে শেষ, সেটা অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়। এইখানে তো প্রেপোজিশন দিয়ে শুরু, নাউন প্রোনাউন দিয়ে শেষ, অ্যাডভার্ব ফ্রেজ হচ্ছে। কারণ কি? ওই যে ভাই কারণ আপনাকে বুঝতে হবে, ঠিক আছে? আচ্ছা, এটার ব্যাখ্যায় যাব আমি, আপনারা জাস্ট একটু মনোযোগ সহকারে দেখেন, তাহলে বুঝতে পারবেন। আমি এইবার আপনাদের এখানে যে প্রশ্নটা লিখবো এটা 40তম BCS এ আসছে। আপনারা আমাকে বলবেন কিভাবে বুঝলেন এটা একটা অ্যাডভার্ব ফ্রেজ। 40তম BCS এ আসছে, হি ran with a great speed। with a great speed এইটা হলো একটা অ্যাডভার্ব ফ্রেজ। আপনারা আমাকে বলেন আপনারা কিভাবে বুঝবেন যে এটা একটা অ্যাডভার্ব ফ্রেজ। এটা 40th BCS এ আসছে। আপনারা কি দেখা বুঝছেন যে এটা একটা অ্যাডভার্ব ফ্রেজ? কুইকলি বলেন। আপনারা কি দেখা বুঝছেন যে এটা একটা অ্যাডভার্ব ফ্রেজ? আচ্ছা, এত সময় লাগার কথা না। এই যে দেখেন, হি র্যান, সে দৌড় দিল। আপনি প্রশ্ন করেন তো ভাই সে কিভাবে দৌড় দিল? উত্তর আসতেছে উইথ আ গ্রেট স্পিড। তো আমরা যখন ভার্বকে কিভাবে দিয়ে প্রশ্ন করি, প্রশ্নের উত্তরে যে ফ্রেজ পাই সেটা অ্যাডভার্ব ফ্রেজ হয়। এইবার আসেন, আপনাকে আমি বলেছিলাম যে প্রেপোজিশন দিয়ে শুরু, নাউন দিয়ে শেষ। অ্যাডজেক্টিভ হতে গেলে এদেরকে নাউন বা প্রোনাউনের ঠিক আগে বা পরে থাকতে হবে। খেয়াল করেন, নাউন বা প্রোনাউনের ঠিক আগে বা পরে থাকতে হবে। তা দাদা এটা কি নাউন প্রোনাউনের আগে পরে আছে? নেভার, এটা ভার্বের পরে আছে। এইবার আসেন আপনাদেরকে আমি আরেকটা এক্সাম্পল দেখাই। উই আর ওয়েটিং, আমরা অপেক্ষা করছি, ফর দ্য বাস, বাসের জন্য। এই প্রশ্নটা আসছে 28th BCS এ, 28তম BCS এ আসছে। আপনারা বুঝতেছেন ফর দ্য বাস নিঃসন্দেহে একটা অ্যাডভার্ব ফ্রেজ, শুরু হয়েছে প্রেপোজিশন দিয়ে, শেষ হয়েছে নাউন দিয়ে। আমাকে আপনারা বলেন আপনারা কিভাবে বুঝলেন যে এটা একটা অ্যাডভার্ব ফ্রেজ? ওকে, ওয়ালির ভাই বললেন কার জন্য? নো ভাই, কার জন্য না ভাই, কেন? এটা তো বাসের জন্য। কিসের জন্য হলেও একটা কথা ছিল। এই যে দেখেন, উই আর ওয়েটিং, আমরা অপেক্ষা করছি। আপনি জাস্ট প্রশ্ন করেন তো ভাই, ভাই আপনারা যে অপেক্ষা করছেন খুব ভালো কথা, কেন? এই উত্তর আসতেছে ফর দ্য বাস। এই যে ফর দ্য বাস শব্দটা, যেহেতু কেন প্রশ্নের উত্তরে পাইলাম, ভার্বকে প্রশ্ন করলাম, সো এটাই হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ। তনুজা এটা কি বললেন? কতক্ষণ না তো বাবা, ফর দ্য বাস। আমরা যদি বলতাম ফর 10 মিনিটস, তাহলে এটা কতক্ষণ ধরে বলতেন? ওকে, তাহলে এই পর্যন্ত ইনশাল্লাহ কোনো সমস্যা নাই। তাহলে দেখেন, আমরা বলছি অধিকাংশ ক্ষেত্রে যেটা হবে, হ্যাঁ, অ্যাডভার্ব ফ্রেজগুলো শুরু হবে প্রেপোজিশন দিয়ে, শেষ হবে নাউন দিয়ে। হ্যাঁ, শুরু হবে প্রেপোজিশন দিয়ে, শেষ হবে নাউন দিয়ে। তবে প্রেপোজিশন দিয়ে শুরু, নাউন দিয়ে শেষ না হয় অন্যভাবে শুরু হতে পারে। আচ্ছা, যেমন দেখেন, এই যে আমি এখানে অনেকগুলো এক্সাম্পল লিখে রেখেছি। হ্যানা ওয়েন্ট টু জাপান, হ্যানা জাপানে গেল। আপনি ভার্বটাকে প্রশ্ন করেন কখন গেল, উত্তর আসতেছে 2 days ago, 2 দিন আগে। এটা কিন্তু প্রেপোজিশন দিয়ে শুরু হয় নাই, তার যাওয়ার সময়টা প্রকাশ করছে, সো এটা একটা অ্যাডভার্ব ফ্রেজ। এবার দেখেন, হি মেট মি, সে আমার সাথে দেখা করলো, কখন? ইন দ্য মর্নিং, এই যে একটা অ্যাডভার্ব ফ্রেজ। তারপরে দেখেন, আই উইল গো, আমি যাব। প্রশ্ন করেন তো কাকে যাব, মিলে না। কি যাব, মিলে না। কোথায় যাব? টু হিজ হাউস। এই যে দেখেন, তাহলে কখন, কোথায়, কিভাবে প্রশ্নগুলোর উত্তরে আমরা আমরা অ্যাডভার্ব ফ্রেজ পাই। ঠিক আছে, এইবার আপনাদের পালা। আমি আপনাদেরকে দুটো সেন্টেন্স দিচ্ছি, আপনারা আমাকে একটু বলেন তো
এই যে আমি এখানে লিখে দিলাম ইয়োর টার্ন, আপনাদের পালা। আমি দুইটা সেন্টেন্স দিচ্ছি, আপনারা বলবেন এই দুইটা সেন্টেন্সে আন্ডারলাইনকৃত অংশটা কি ফ্রেজ। the box on the table is blue, আপনারা বলবেন on the table কি ফ্রেজ। 2 নাম্বার, the blue box is on the table, এইখানে on the table কি ফ্রেজ। হ্যাঁ, অনেকে যারা আমার সাথে অফলাইনে ক্লাস করেছেন, যারা আমার সাথে অফলাইনে ক্লাস করেছেন তারাও জানেন যে আমি এই দুটো উদাহরণ মাঝে মাঝে লিখি। বলতে পারেন যে স্যার আপনি কি দুইটা জানেন? না, আমি হাজার হাজার উদাহরণ দিতে পারি, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। দুটো মানে আমার কাছে খুব ভালো লাগে তাই আমি দিয়েছি। আপনারা কমেন্ট করেন এখানে কোনটা কি ফ্রেজ, কুইকলি বলেন। কুইকলি বলতে হবে কোনটা কি ফ্রেজ। এই যে কামরুল ইসলাম ইমন বুঝা ফেলাইছে। তাহলে দেখেন আমরা একটু এখানে চলে আসি। দ্য বক্স, বক্স কিন্তু একটা নাউন। আমি এখন পর্যন্ত ভার্বের কাছে যাই নাই, তার আগেই আমরা এই যে বক্সের অবস্থানটা বলতেছি। বক্স, বক্সটা কোথায়? অন দ্য টেবল। তাহলে প্রেপোজিশন দিয়ে শুরু, নাউন দিয়ে শেষ। এইটা কিন্তু দেখেন নাউন সম্পর্কে তথ্য দিচ্ছে, তাই এইটা একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। এইবার আসেন দ্য ব্লু বক্স ইজ। ইজ হলো এখানে ভার্ব। ইজের বাংলা হয় বললে বিপদে পড়বেন, এখানে ইজের বাংলা হইলো আছে। দ্য ব্লু বক্স ইজ, ব্লু বক্সটা আছে। আপনি প্রশ্ন করেন তো যে সুমন ভাই কোথায় আছে, ভার্বকে কোথায় দিয়ে প্রশ্ন করলাম, উত্তর আসতেছে কি টেবিলের উপর। তাহলে এটা ভার্বের পরে আছে, ভার্বকে কোথায় প্রশ্ন করে পাচ্ছি। সো এটা হইলো বাবা অ্যাডভার্ব ফ্রেজ। ওকে, এই তো মাশাআল্লাহ অনেকে লিখে ফেলছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আমরা অ্যাডভার্ব ফ্রেজ শেষ করছি। প্রেপোজিশনালটাতে আমরা সবার শেষে যাব, ঠিক আছে? প্রেপোজিশনালটাতে আমরা সবার শেষে যাব। এবার আসছি আমরা কনজাংশন ফ্রেজে। ভাই মাথায় রাখবেন এই জিনিসটা টিএম মানে টানা মুখস্থ। এই ফ্রেজটা আপনার বোঝাবুঝির তেমন কিছু নাই, এই ফ্রেজটারে আপনি একদম টানা মুখস্থ বা ঠাড়া মুখস্থ করবেন। একগুচ্ছ ওয়ার্ড যখন একত্রিত হয়ে কনজাংশনের কাজ করে। কনজাংশনের কাজ কি? যুক্ত করা। যখন একাধিক ওয়ার্ড যুক্ত করার কাজ করবে সেটাই কনজাংশন ফ্রেজ। এখানে এক্সাম্পল দেয়া আছে, আপনারা এটাকে টানা মুখস্থ করে ফেলবেন। কোনগুলো? as if, as though, as well as soon as a result, not only but also, সবচেয়ে বেশি আসছে এটা এইখান থেকে। হ্যাঁ, either or, neither nor, and not, but not, so that, in order that, no sooner dot dot than, hardly dot dot when, scarcely dot dot when, এছাড়াও as dot dot as অথবা so dot dot as, এই ফ্রেজগুলো যদি কোথাও পান একবারে নির্দ্বিধায় বলে ফেলবেন। এগুলো হচ্ছে কনজাংশন ফ্রেজ, মুখস্থ করে ফেলেন এগুলো। হ্যাঁ, আচ্ছা, যেমন দেখেন উই ইট একটা সেন্টেন্স, উই ক্যান সার্ভাইভ একটা সেন্টেন্স, দুটোকে যুক্ত করছে সো দ্যাট, তাই এটা কনজাংশন ফ্রেজ। এটা নিয়ে আর না বলি আমি। এবার আসেন ইন্টারজেকশন ফ্রেজ। ভাই দুনিয়ার সবচেয়ে সহজ ফ্রেজগুলোর মধ্যে এইটা অন্যতম। আমি তারপরেও আপনাদেরকে চেনার উপায়টা বলে দেই। মানে চেনার উপায় কিভাবে চিনবেন? প্রথমে একটা ফ্রেজ থাকবে, হ্যাঁ, এবং এই ফ্রেজটার সাথে যদি আপনি দেখেন এই যে আবেগসূচক চিহ্ন, যেটা এই চিহ্নটা যদি থাকে তাহলে অনেকে এটাকে বিস্ময়সূচক বলে। ভাই এটা বিস্ময়সূচক না, হ্যাঁ, অনেকে আশ্চর্যবোধক চিহ্ন বা আশ্চর্যবোধক চিহ্ন বলে, এটা আশ্চর্যবোধকও না। হ্যাঁ, এটার নাম হচ্ছে আবেগসূচক চিহ্ন। কোনো ফ্রেজের পরে যদি আবেগসূচক চিহ্ন থাকে তাহলে ওই ফ্রেজটা ইন্টারজেকশন হয়ে যায়। যেমন ও মাই গশ, এই যে ইন্টারজেকশন ফ্রেজ। হোয়াট আ পিটি, ইন্টারজেকশন ফ্রেজ। হাউ টেরিবল, ইন্টারজেকশন ফ্রেজ। শর্ত হচ্ছে আগের অংশটা ফ্রেজ হতে হবে। তাহলে এটাই হলো বাবা ইন্টারজেকশন ফ্রেজ। তাহলে আমাদের 6 রকমের ফ্রেজ শেষ হয়ে গেছে। এখন আমরা জাস্ট ওই যে প্রেপোজিশনাল ফ্রেজটা বাদ রাখছিলাম এইটা আমরা একটু দেখে নেই, ঠিক আছে? এবার আমরা প্রেপোজিশনাল ফ্রেজে যাব। আমি আপনাদেরকে একটু লিখে দেই, তাহলে আপনাদের জন্য বুঝতে বেশি ভালো লাগবে, সুবিধা হবে। তাহলে আমরা কোথায় যাচ্ছি? আমরা চলে গেলাম প্রেপোজিশনাল ফ্রেজে। প্রেপোজিশনাল ফ্রেজ, আচ্ছা, প্রেপোজিশনাল ফ্রেজ। এখন কেউ যদি আপনাকে প্রশ্ন করে হোয়াট ইজ প্রেপোজিশনাল ফ্রেজ, আচ্ছা আমি আপনাকে দেখাই দেই এখানে একটু। এই যে চেনার উপায়,
চেনার উপায়। 1 নাম্বার যে চেনার উপায়টা, এটা আমরা সাধারণত বাংলাদেশি বইগুলোতে এইভাবেই পড়ে আসছি, যে ফ্রেজটা শুরু হয় প্রেপোজিশন দিয়ে, শেষও হয় প্রেপোজিশন দিয়ে, সেই ফ্রেজটাই হচ্ছে প্রেপোজিশনাল ফ্রেজ। এটা আমরা সাধারণত বাংলাদেশি বইগুলোতে এই তথ্য পাচ্ছি। তবে আপনি যদি অক্সফোর্ড, ক্যামব্রিজ, ব্রিটিশ কাউন্সিলের ওয়েবসাইটে চলে যান, তারা আবার প্রেপোজিশনাল ফ্রেজের সংজ্ঞা দিচ্ছে এরকম। তারা বলছে a prepositional phrase is a phrase that starts with a preposition, ends or finishes with a noun or pronoun। তাহলে যেই ফ্রেজটা প্রেপোজিশন দিয়ে শুরু হয়, নাউন বা প্রোনাউন দিয়ে শেষ হয়, তাকে প্রেপোজিশনাল ফ্রেজ বলে। এখন আমার এটা দেখে অনেকের মেজাজ খুব খারাপ লাগতে পারে যে ভাই আপনি একটু আগে আমাদেরকে বলছেন যে অ্যাডভার্ব ফ্রেজ অধিকাংশ ক্ষেত্রে প্রেপোজিশন দিয়ে শুরু, নাউন প্রোনাউন দিয়ে শেষ হয়। তার আগে আমাদেরকে বলছেন অ্যাডজেক্টিভ ফ্রেজও প্রেপোজিশন দিয়ে শুরু, নাউন প্রোনাউন দিয়ে শেষ হয়। এখন আবার আপনি বলতেছেন, অনেকে বলতে পারেন যে ভাই প্রেপোজিশনাল ফ্রেজও প্রেপোজিশন দিয়ে শুরু, নাউন বা প্রোনাউন দিয়ে শেষ হয়। এইটা কি কোনো কথা? ভাই এটা তো আমার কথা না ভাই, এটা অক্সফোর্ড, ক্যামব্রিজ, ব্রিটিশ কাউন্সিলের কথাও আমি বললাম, যে আপনারা ব্রিটিশ কাউন্সিলের ওয়েবসাইটে চলে যান, সেখানেই তথ্য পাবেন। ওকে, এখন আপনার মনে হতে পারে ভাই কেন? আচ্ছা, বা কিভাবে? দেখেন, প্রেপোজিশনাল ফ্রেজ যখন প্রেপোজিশন দিয়ে শুরু, প্রেপোজিশন দিয়ে শেষ হয়, তখন এরা প্রেপোজিশনের কাজ করে। কিন্তু প্রেপোজিশনাল ফ্রেজটা যখন প্রেপোজিশন দিয়ে শুরু, নাউন বা প্রোনাউন দিয়ে শেষ হয়, তখন এইটা সাধারণত অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব অনেকে বলে, বা প্রেপোজিশন এর কাজ করে। তার মানে প্রেপোজিশন দিয়ে শুরু, নাউন দিয়ে শেষ, এইটা কিন্তু ভাই, এইটা কিন্তু ভাই, এই যে দেখেন অ্যাডজেক্টিভের কাজ করে, অ্যাডভার্বের কাজ করে, প্রেপোজিশনের কাজও করে। যখন অ্যাডজেক্টিভের কাজ করছে তখন আপনি অ্যাডজেক্টিভ ফ্রেজে গিয়ে এটা পাইছেন, যখন অ্যাডভার্বের কাজ করে তখন আপনি অ্যাডভার্ব ফ্রেজে গিয়ে পাইছেন, যখন প্রেপোজিশনের কাজ করে তখন আপনি প্রেপোজিশনে গিয়ে পাইছেন, তাই না? মনে আছে না? শহীদুল ইসলাম ভাই বলছেন, ও মনি, এ মনি আসলে কোনতে মনি? এখানে মনি নাই তো, সব মনা। আচ্ছা, তাহলে আসেন আমরা একটু উদাহরণ দেখি। আমরা এখানে কিছু উদাহরণ দিচ্ছি। যেমন আপনি বলতে পারেন হি came here in order to meet us। এই যে প্রেপোজিশন দিয়ে শুরু, প্রেপোজিশন দিয়ে শেষ, প্রেপোজিশনাল ফ্রেজ। আপনি বলতে পারেন হি got A+ by dint of hard work। সে কঠোর পরিশ্রমের মাধ্যমে A+ পেল। এই যে প্রেপোজিশন দিয়ে শুরু, প্রেপোজিশন দিয়ে শেষ। সি নাম্বার, we are waiting for the bus। এইটা হলো একটা অ্যাডভার্ব ফ্রেজ, একটু আগে আমরা পড়ে আসছিলাম। মজার ব্যাপার হচ্ছে এইটা কিন্তু একটা প্রেপোজিশনাল ফ্রেজও হয়। বলতে পারেন কেন ভাই? এখন অনেকেই প্রশ্ন করতে পারেন তাহলে এটা প্রেপোজিশনাল ফ্রেজ বললো কেন? ভাই যেহেতু এই ফ্রেজটা শুরু হয় প্রেপোজিশন দিয়ে, তাই এর নাম হলো প্রেপোজিশনাল ফ্রেজ। এই প্রেপোজিশনাল ফ্রেজটা অ্যাডভার্বের কাজ করতে পারে। দেখেন এখানে অ্যাডভার্বের কাজ করছে। অপশনে যদি অ্যাডভার্ব এবং প্রেপোজিশন দুইটাই থাকে, তাহলে আপনি প্রেপোজিশন না লিখে অ্যাডভার্ব লিখবেন। অপশন যদি পান যে অ্যাডভার্ব নাই, প্রেপোজিশনাল দেয়া আছে, তাহলে প্রেপোজিশনাল ফ্রেজ নেবেন। ঠিক আছে? যেমন দেখেন, আমি আপনাদের প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখাই। এই প্রশ্নটাই দেখেন, এই প্রশ্নটাই ভাইয়া 28তম বিসিএস এ আসছে। 28তম বিসিএস এ এই প্রশ্নটাই আসছে। কি আসছে? উই আর ওয়েটিং। দেখেন, উই আর ওয়েটিং ফর দ্য বাস। তো আপনি যদি প্রশ্ন করেন যে ভাই উই আর ওয়েটিং, আমরা অপেক্ষা করছি, আপনাকে কেউ একজন প্রশ্ন করলো যে ভাইয়া তুমি কেন অপেক্ষা করছো, আপনি উত্তর বললেন ফর দ্য বাস। তাহলে ওই যে ভার্বকে কেন দিয়ে প্রশ্ন করলে উত্তরে অ্যাডভার্ব ফ্রেজ পাওয়া যায়। এইবার 28তম বিসিএস এ দেখেন তো অপশনগুলোতে দেয়া আছে নাউন ফ্রেজ, দেয়া আছে ইনফিনিটিভ ফ্রেজ। ইনফিনিটিভ ফ্রেজ মানে কি? যে 2 + V1। প্রেপোজিশনাল ফ্রেজ, ভার্বাল ফ্রেজ। তাহলে জীবনে এটা আর যাই হোক ভার্বাল ফ্রেজ হবে না, নাউন ফ্রেজ হবে না। কেন হবে না? কারণ আমরা জানি ভার্বকে কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তরে অবজেক্ট পাওয়া যায়, অবজেক্ট হলে সেটা নাউন ফ্রেজ হয়।
এখন আপনি প্রশ্ন করেন তো, আমরা অপেক্ষা করছি, আমরা কি অপেক্ষা করছি জীবনে প্রশ্নই করা যাবে না। আমরা কাকে অপেক্ষা করছি প্রশ্নই করা যাচ্ছে না। অন্যদিকে আমরা জানি ভার্বকে কেন, কখন এগুলো দিয়ে প্রশ্ন করলে উত্তরে অ্যাডভার্ব ফ্রেজ পাওয়া যায়। তাহলে দেখেন কেন প্রশ্ন করে আমরা অ্যাডভার্ব ফ্রেজ পাইছি। এখন সমস্যা হচ্ছে এটা তো ইনফিনিটিভ ফ্রেজও না, নাউন ফ্রেজও না। অপশনে যেহেতু অ্যাডভার্ব ফ্রেজ নাই, আমাদের জানা আছে যেই ফ্রেজটা প্রেপোজিশন দিয়ে শুরু হয়, নাউন বা প্রোনাউন দিয়ে শেষ হয়, সেটাই প্রেপোজিশনাল ফ্রেজ। প্রেপোজিশনাল ফ্রেজ অ্যাডভার্বের কাজ করে, আমরা কিন্তু এটা জেনে আসছি, তাই আমরা প্রেপোজিশনাল ফ্রেজ দিচ্ছি। তবে অপশনে যদি অ্যাডভার্ব ফ্রেজ থাকতো তাহলে আপনি আর প্রেপোজিশনাল ফ্রেজ লিখতে পারতেন না। ঠিক আছে, আশা করি ইনশাআল্লাহ বুঝা ফেলাইছেন। সো সো এগুলো বোঝার জন্য আপনার আর রকেট সায়েন্সের কাছে যাওয়া লাগবে না। তাহলে এইবার আসেন প্র্যাকটিক্যাল সেন্সে আমরা যাই। ওই যে শুরুর দিকে ভাইয়া, ওই যে শুরুর দিকে আমি যে আপনাদের সাথে আলোচনা করলাম যে ফ্রেজ শনাক্ত করার ক্ষেত্রে আন্ডারলাইন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, আপনাকে কি মনে আছে না? মনে আছে না? দেখেন তো, আমি বলেছিলাম না যে ফ্রেজ চেনার ক্ষেত্রে আন্ডারলাইন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কেন রাখে? কারণ আন্ডারলাইনটা একটু আগে বা একটু পরে লিখলে ফ্রেজটি পরিবর্তিত হয়ে যেতে পারে। তাহলে আমরা এখন সেটাই দেখব। দেখেন, দ্য ইয়াং ম্যান অন দ্য টপ অফ দ্য লিস্ট, এতটুকু অংশ আমরা ভার্বের পূর্বে সাবজেক্ট হিসেবে পেয়েছি। আমাদের জানা আছে, ধন্যবাদ তনুজা, আমাদের জানা আছে যে ভার্বের পূর্বে সাবজেক্ট হিসেবে নাউন ফ্রেজ বসে। তাহলে এটা একটা নাউন ফ্রেজ। বুঝতেছেন কিনা এখন কমেন্ট করবেন প্লিজ। এবার আসেন 2 নাম্বার। আমরা জানি যে ডিটারমিনারের পরে যদি কোনো ফ্রেজ থাকে সেটা নাউন ফ্রেজ হয়। এই যে দেখেন, মনে আছে না বাবা? তাহলে দেখছেন আন্ডারলাইন একটু কমে গেছে। এইবার দেখেন 3 নাম্বার। আমরা জানি যে ইয়াং শব্দটা একটা মানুষের শারীরিক অবস্থা বা একটা গুণও বোঝায়। কারণ ইয়াং বলতে আমরা বুঝি সেই স্ট্রং, গুণী। ওল্ড বলতে আমরা বুঝি বুড়া, শরীর চলে না, হ্যাঁ, অনেকটা এরকম না? তাহলে দেখেন তো, অ্যাডজেক্টিভের পরে আমরা জানি একটা ওয়ার্ড থাকলে নাউন হয়, একটা ফ্রেজ থাকলে নাউন ফ্রেজ হয়। বোঝা যাচ্ছে কিনা বাবা? এইবার আসেন 4 নাম্বার। আমরা জানি ম্যান শব্দটা এইখানে, দেখেন ম্যান শব্দটা এইখানে একটা নাউন। তো আমাদের বলা হয়েছে, একটু আগে আমরা শিখে আসছি, নাউনের পরে প্রেপোজিশন দিয়ে শুরু, নাউন দিয়ে শেষ হলে সেইটা কি হয়? অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়। এইবার আবার দেখেন এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়ে গেছে। তাহলে বাবা বোঝা যায় কিনা দেখেন তো, আন্ডারলাইন রিয়েলি ম্যাটার্স। আবার চলে আসেন, এবার আমরা দেখতে পাচ্ছি কি দেখতে পাচ্ছি? শুরু হয়েছে প্রেপোজিশন দিয়ে, শেষও হয়েছে প্রেপোজিশন দিয়ে। তাহলে প্রেপোজিশন দিয়ে শুরু, প্রেপোজিশন দিয়ে শেষ, এইটার নামই প্রেপোজিশনাল ফ্রেজ। মারুফ ভাই বলতেছেন এখন ইজি। জি ভাই মারুফ ভাই, অনেক ইজি ভাই। এইবার আসেন আমরা কোশ্চেন নাম্বার 6 চলে যাই। 6 নাম্বার কোশ্চেনে আমরা কি দেখতে পাইতেছি? আমরা এখানে দেখতে পাইতেছি, এই যে দেখেন দুইটা প্রেপোজিশনের, এই যে দেখেন আমরা দেখতে পাচ্ছি প্রেপোজিশন আছে। আমাদের জানা আছে প্রেপোজিশনের পরে একটা ওয়ার্ড থাকলে নাউন হয়, একটা ফ্রেজ থাকলে নাউন ফ্রেজ হয়। এই যে দেখেন এটা একটা নাউন ফ্রেজ হয়ে গেছে, হয়েছে না? আবার জিগায়। এইবার আসেন আমরা 7 নাম্বারে যাই। 7 নাম্বারে আমরা দেখতে পাইতেছি, আমরা জানি দুই প্রেপোজিশনের মাঝখানে একটা ওয়ার্ড থাকলে নাউন হয়। এখানে একটা ওয়ার্ড নাই, একটা ফ্রেজ আছে, তাই এটা একটা নাউন ফ্রেজ। দেখছেন আন্ডারলাইন কি জিনিস? আন্ডারলাইন রিয়েলি ম্যাটার্স। আমি এমনি বলছি এটা। এবার দেখেন দ্য ইয়াং ম্যান অন দ্য টপ অফ দ্য লিস্ট। এই যে দেখেন দা একটা ডিটারমিনার, ইন একটা প্রেপোজিশন। আমরা বলেছিলাম ডিটারমিনার এবং প্রেপোজিশন এই দুইটার মাঝখানে সিঙ্গেল ওয়ার্ড থাকলে নাউন হয়, মাল্টিপল ওয়ার্ড থাকলে নাউন ফ্রেজ হয়। ওকে, শহীদুল ইসলাম ভাই লিখছেন স্যার শুয়ে 2 জন মিলে দেখছি। ধন্যবাদ ভাই, 2 জন মিলে দেখছেন যেহেতু, তাহলে 20-40 টাকা বিকাশ করে দিয়েন। হ্যাঁ, এই যে বিকাশ নাম্বার আছে। মজা করছি কিন্তু, সত্যি দিয়েন না আবার। আচ্ছা, এইবার 9 নাম্বারে আসি বাবা। দ্য ইয়াং ম্যান অন দ্য টপ অফ। আচ্ছা, এইটা আপনারা শনাক্ত করেন তো দেখি। 9 নাম্বারটা আপনারা শনাক্ত করে দেন দেখি, পারেন কিনা। মাশাআল্লাহ, চেষ্টা করার জন্য ধন্যবাদ। তাহলে দেখেন আমরা জানি দা হলো একটা ডিটারমিনার। আমাদের জানা আছে ডিটারমিনারের পরের ওয়ার্ডটা নাউন হয়।
এছাড়াও আমরা জানি ডিটারমিনার এবং প্রেপোজিশনের মাঝখানের ওয়ার্ডটা নাউন হয়, তাহলে টপ শব্দটা একটা নাউন। এবার দেখেন তো নাউনের পরে আমরা কিন্তু শিখে আসছি নাউনের পরে প্রেপোজিশন দিয়ে শুরু, নাউন দিয়ে শেষ, কোনো কথা হবে না। অ্যাডজেক্টিভ ফ্রেজ টপ, কিসের টপ? ওই যে আমার হাতের লিস্টের যে টপটা। সুতরাং এইটা কিন্তু ভায়া অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়ে গেছে, ঠিক আছে? এবার এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়ে গেছে, দেখছেন? ঠিক আছে, এইটা অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়ে গেছে, বোঝা গেছে না? মাশাআল্লাহ, থ্যাংক ইউ। এইবার আসেন, আপনাকে যদি বলে যে ভাই 10 নাম্বারটা কি, তো 10 নাম্বারটাতে দেখেন তো আমরা কি দেখতে পাচ্ছি, এই যে শুরু হয়েছে প্রেপোজিশন দিয়ে, শেষও হয়েছে প্রেপোজিশন দিয়ে, বলার অপেক্ষা রাখে প্রেপোজিশনাল ফ্রেজ। আসেন 11 নাম্বারটাতে, 11 নাম্বারটা কি হিসেবে নাউন ফ্রেজ? আমি উত্তর বলে দিলাম, আপনারা আমাকে কারণটা বলবেন। 11 নাম্বারটা একটা নাউন ফ্রেজ, কিন্তু কি হিসেবে এটা নাউন ফ্রেজ? কুইকলি কমেন্ট করেন তো দেখি কে কে পারেন। 11 নাম্বারটা কি হিসেবে নাউন ফ্রেজ? কুইকলি কমেন্ট করেন দেখি কে কে পারেন। হ্যাঁ, 11 নং প্রশ্নের উত্তরটা আপনার কাছে কোন হিসেবে বা কি হিসেবে নাউন ফ্রেজ মনে হয় দেখি একটু কমেন্ট করেন। কামরুল ইসলাম ইমন বলতেছেন ওনার কাছে এটা অবজেক্ট হিসেবে নাউন মনে হয়। বাকিদের কাছে কি হিসেবে নাউন মনে হয় কমেন্ট করেন তো একটু দেখি। বাকিদের কাছে এটা কি হিসেবে নাউন মনে হয়? আপনারা এত স্লো কেন? কামরুল ইসলাম বলতেছেন অবজেক্ট হিসেবে, শহীদুল ইসলাম বলতেছেন অবজেক্ট হিসেবে, জাকিয়া বলছেন অবজেক্ট হিসেবে। ঠিক আছে, আপনাদের তিনজনের জন্য আমার খুব মায়া লাগতেছে, আপনারা এই জায়গাটাতে কট খায়া গেছেন। এটা কমপ্লিমেন্ট হিসেবে ছিল, আপনারা কমপ্লিমেন্টারি অবজেক্ট বানায় ফেললেন। ওরে আমার পোলাপাইন.com, আরে কাম সারছে। ওয়ালিউর রহমান আবার অ্যাজেক্টিভ লিখছেন কেন? দেখেন, আমি যখন বললাম আমার হাতের লিস্টের কচি লোকটা, ইয়াং লোকটাই হলেন এই এলাকার সেরা রাঁধুনি, এই এলাকার সেরা রাঁধুনিকে লিস্টের উপরের ইয়াং লোকটা, লিস্টের উপরের ইয়াং লোকটাকে এই এলাকার সেরা রাঁধুনি। তাহলে আগেরটা পরেরটা এক হলে কি হয়? কমপ্লিমেন্ট হয়। কমপ্লিমেন্ট হিসেবে এটা নাউন ফ্রেজ হয়ে গেছে, ধরতে পারেন নাই। এইবার আসেন, যদি বলা হয় এটা কেন, ওই যে ডিটারমিনারের পরে নাউন ফ্রেজ হয়। 13 নম্বরে আসেন, বেস্ট একটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে নাউন ফ্রেজ হয়। 14 নম্বরে আসেন, শেফ একটা নাউন, প্রেপোজিশন দিয়ে শুরু নাউন দিয়ে শেষ, নাউনের পরে প্রেপোজিশন দিয়ে শুরু নাউন দিয়ে শেষ, অ্যাডজেক্টিভ ফ্রেজ। 15 নম্বরে আসেন, প্রেপোজিশনের পরে নাউন ফ্রেজ বসে। 16 নম্বরে আসেন, আমরা জানি মাই, আওয়ার, ইওর, হিজ, হার, এগুলো হচ্ছে ডিটারমিনার, এরপরেও নাউন ফ্রেজ বসে। তাহলে দেখছেন, আমি আপনাদেরকে জাস্ট একটা সেন্টেন্স দিয়ে 16টা ফ্রেজ লিখে দিলাম। এরপরেও যদি কেউ বলেন যে ভাইয়া আমরা তো ফ্রেজ পারি না, তাহলে ভাই আমারে মাফ করে দিয়েন। ইনশাল্লাহ আমার বিশ্বাস আপনাদের আর বলা লাগবে না যে দাদা আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দেন, আবেগ কাজ করছিল, বিবেক কাজ করে না, এগুলা কওয়া যাইব না। আপনারা বুঝা ফেলাইছেন। এইটা আমি একটু আগে ব্যাখ্যা করেছি যে ভার্বের পরে ওই যে প্রেপোজিশন দিয়ে শুরু, নাউন দিয়ে শেষ। আপনি প্রশ্ন করেন যে বাক্সটা কোথায়, সো এটা হয়ে গেছে অ্যাডভার্ব ফ্রেজ। বাট 18 নম্বরে দেখেন, দ্য বক্স অন দ্য টেবল, এই যে প্রেপোজিশন দিয়ে শুরু নাউন দিয়ে শেষ, বাট সামনে তো নাউন আছে, তাই এইটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। আশা করি এতটুকু বুঝে ফেলছেন। এবার আসেন 46তম বিসিএস এ আসা একটা প্রশ্ন আপনাদেরকে দেখাই। হি ইজ দ্য ম্যান, এখানে হয়তো পারসন থাকতে পারে, আমার ঠিক মনে পড়তেছে না, বাট সেন্টেন্সটা এরকমই ছিল, হি ইজ দ্য ম্যান অর পারসন টু ডিপেন্ড অন। হ্যাঁ, এটা 46 বিসিএস এর কোয়েশ্চেন। দেখি আপনারা বলতে পারেন কি না, কুইকলি বলেন। হি ইজ দ্য ম্যান টু ডিপেন্ড অন, এই ফ্রেজটা আপনাদের কাছে কি ফ্রেজ মনে হয়? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রেপোজিশন, কনজাংশন, মাইকেল জ্যাকসন, কি ফ্রেজ মনে হয়? দেখি কুইকলি কমেন্ট করেন তো আপনাদের মধ্যে কতজন এটার কারেক্ট আনসার করতে পারেন। তনুজা বলতেছেন এটা প্রেপোজিশনাল ফ্রেজ। এনিবডি এলস? এনিওয়ান এলস?
আচ্ছা আচ্ছা, তনুজা বলছেন, ওয়ালিউর ভাই বলছেন, ওনারা বলছেন প্রেপোজিশনাল ফ্রেজ। আপনাদের জন্য দোয়া থাকলো, এটা একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। এখন বলতে পারেন ভাইয়া আপনি না বলেছেন প্রেপোজিশন দিয়ে শুরু, প্রেপোজিশন দিয়ে শেষ হলে প্রেপোজিশনাল ফ্রেজ হয়। হ্যাঁ বলেছি, কিন্তু আপনাকে অবস্থান তো দেখতে হবে, ঠিক আছে? তাহলে দেখেন তো, হি ইজ দ্য ম্যান টু ডিপেন্ড অন। এই টু ডিপেন্ড অন কথাটা কার সম্পর্কে তথ্য দিচ্ছে? ম্যান, নাউন সম্পর্কে। অর্থাৎ তিনি হচ্ছেন এমন একজন মানুষ যার উপরে নির্ভর করা যায়, ঠিক আছে? তার মানে নির্ভরযোগ্য। এখানে টু ডিপেন্ড অন মানে নির্ভরযোগ্য। এই টু ডিপেন্ড অন শব্দটা মূলত ম্যান সম্পর্কে তথ্য দিচ্ছে, আর নাউন সম্পর্কে তথ্য দিলে কি হয়? অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়। আশা করি বুঝতে পারছেন। আপনাদেরকে একটা ছোট্ট তথ্য দিয়ে রাখি, আমরা 17 ফেব্রুয়ারি থেকে 17 ফেব্রুয়ারি থেকে ফ্রি হ্যান্ড রাইটিং এর একটা কোর্স চালু করছি। ফ্রি হ্যান্ড রাইটিং এর একটা কোর্স চালু করতেছি। আপনারা চাইলে আমাদের এই কোর্সটাতে যুক্ত হয়ে যেতে পারেন। ক্লাসগুলো হবে শনি, সোম এবং বুধবার রাত 8টায়। রমজান মাসে আমরা নামাজের টাইম অনুযায়ী আমরা ক্লাস নেব ইনশাআল্লাহ। তো আপনারা আমাদের সাথে যারা ক্লাস করেছেন বা আজকের ক্লাসটা দেখছেন, আগের ক্লাসগুলো দেখছেন, তো ক্লাসের কোয়ালিটি দেখে, কন্টেন্ট দেখে ইনশাআল্লাহ আমার বিশ্বাস আমার ক্লাসগুলো কেমন হয় বা আমি কতটুকু চেষ্টা করি আপনারা জানেন। তো আপনাদের এই কোর্সটার কোর্স ফি হচ্ছে গিয়ে 1500 টাকা মাত্র। এইখানে আপনারা 4 মাসে 50+ ক্লাস পাবেন ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে এতটুকু বলতে পারি, আল্লাহ যদি আমার সুস্থ রাখে, আল্লাহ যদি বাঁচায় রাখে, কোর্সের মাঝখানে যদি মারা না যায়, ইনশাআল্লাহ বাংলাদেশে এই লেভেলের কোর্স আর কেউ করায় না, এতটুকু গ্যারান্টি দিতে পারি। ইনশাআল্লাহ সুপার ডুপার একটা কোর্স পাবেন। এই কোর্সটা যারা একাডেমিক স্টুডেন্টস আছেন, অর্থাৎ ক্লাস 8 থেকে অনার্স মাস্টার্স পর্যন্ত সবাই করতে পারবে। এইটাতে বিসিএস এর রিটেন শতভাগ কাভার হবে। যারা এনটিআরসি এর স্কুল পর্যায়ের রাইটিং এর প্রিপারেশন নিচ্ছেন 100% কাভার হবে। যারা আইএলস বা প্রি আইএলস এর জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের রিডিং এবং রাইটিং কাভার হবে। সর্বোপরি যারা যারা প্রিপারেশন নিচ্ছেন সবার কাভার হয়ে যাবে ইনশাআল্লাহ। যারা ব্যাংক জবের প্রিপারেশন নিচ্ছেন এটা তাদের জন্য হবে, তবে একটা টপিক আছে যেটা আমি বললেন না আবার পড়াইতে পারেন না ঠিক আছে, কারণ আমি বাংলাদেশের অনেক ব্যাংক জব প্রতিষ্ঠানে ক্লাস নিয়েছি, আপাতত নিচ্ছি না আর কি। তো ব্যাংক জবের ফোকাস রাইটিং ছাড়া এমন কোনো রাইটিং সেকশন নাই যেটা পড়ানো হবে না। স্পেশালি যারা শিক্ষক তাদের জন্য এই কোর্সটা ইনশাআল্লাহ বাংলাদেশের বেস্ট কোর্স হতে পারে। তো আপনারা যদি আপনাদের কোনো ভাই বোন থাকে, হ্যাঁ ক্লাস 8 হলেও সে বুঝতে পারবে ইনশাআল্লাহ। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করি বেসিক থেকে আলোচনা করতে। তো আপনারা আমার শুভাকাঙ্ক্ষী হিসেবে এই কোর্সটা একটু অফার করে দিন বা প্রচার করে দিন আপনাদের ভাই বোনদের মধ্যে। সবাই ভালো থাকেন ইনশাআল্লাহ। নেক্সট ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম, আদাব, আল্লাহ হাফেজ।